ফার্ম হাউসের দরজার সামনে দাঁড়িয়ে কলিং বেল বাজিয়ে চলেছে শায়লা বেগম। ছেলে যে দরজা খুলতে পারবে না সেটা সে ভালো করেই জানে, কারণ ছোট ছেলেটা আজকাল নেশার মধ্যে জড়িয়ে গেছে। শায়লা বেগম অনেক কান্নাকাটি করে স্বামীর কাছে বলেছিল ছেলেকে বাসায় ফিরিয়ে নিতে, কিন্তু তিনি রাজি হননি। তারপর যখন 7 দিন যাবৎ বলেও আফজাল সাহেবকে বোঝাতে পারলেন না শায়লা বেগম, তখন আর কোনো উপায়ন্তর না পেয়ে এক প্রকার রাগ করে নিজে থেকে ছেলেকে ফিরিয়ে নেয়ার জন্য ফার্ম হাউসে চলে এসেছে। অবশ্য এর পেছনে একটা কারণ আছে, কারণটা খুব শীঘ্রই আপনারা জানতে পারবেন। শায়লা বেগম অনেকক্ষণ কলিং বেল দেওয়ার পর বাসার কাজের লোকটা এসে দরজা খুলে দিল, আর ভদ্রমহিলাকে দেখে বলতে লাগলেন, ম্যাডাম, আপনি আইছেন? ভাইজান তো ঘুমাইতেছে, কাল অনেক রাইতে আইছে। শায়লা বেগম আর এক মুহূর্ত দাঁড়ালো না, তাড়াহুড়ো করেই ঈশানের রুমের দিকে চলে গেল। গেস্ট রুমের সামনে এসে দেখে ছেলে পুরো এলোমেলো অগোছালো অবস্থায় বেডে পড়ে আছে, দরজাটা কোনো রকম ভেরানো। ভদ্রমহিলা ভেতরে ঢুকতেই দেখল পুরো রুমের বেহাল দশা, একদম তার উপর ছেলেটার মতোই। ছেলের মুখের দিকে তাকিয়ে শায়লা বেগম বুঝে গেলেন এই একটা মাসেই নিজেকে এমন বেপরোয়া করে ফেলেছে, তাই তো চোখ মুখের এরকম হাল। ছেলের এমন বেহাল দশা দেখে শায়লা বেগম চোখের পানি ফেলতে লাগলেন। তারপর একটু এগিয়ে যেতে নিলে একটা বোতলে লাথি লাগলো। পায়ের দিকে তাকালে দেখলেন অ্যালকোহলের বোতল আর সিগারেটের অসংখ্য অবশিষ্ট অংশ। ছেলেটা যে ঠিক কতটুকু বিগড়ে গেছে সেটা আর বুঝতে তার বাকি রইল না। সামান্য একটা ঘটনাকে কেন্দ্র করে ছেলেটাকে আজকে এরকম অবস্থার মধ্যে ওনাকে দেখতে হচ্ছে। অবশ্য এতে ঈশানের আব্বুরই দোষটা বেশি ছিল। ঈশান সেদিন আব্বুর সাথে একটু কথা কাটাকাটি করেছিল, সেটা ওর ভালোবাসা অর্থাৎ ওর চাচাতো বোন ঈশিতার জন্য। কারণ ঈশান মেয়েটাকে বড্ড বেশি ভালোবাসে। যবে থেকে মেয়েটা ওদের বাসায় থাকে তবে থেকে ঈশান ওই মেয়েটাকে যেন একদম চোখে হারায়। প্রথম প্রথম ঈশিতার এই বোকাশোকা রূপটা ঈশানের ভালো না লাগলেও পরবর্তীতে মেয়েটাকে প্রচুর পরিমাণে ভালোবেসে ফেলেছিল। আর ঈশান যখন থেকে বুঝতে পেরেছিল মেয়েটাকে ভালোবাসে, তবে থেকে নিজ থেকে মেয়েটাকে কাছে টেনে নিত। একই বাড়িতে থাকার দরুন মেয়েটা ওর থেকে দূরে সরতে পারত না। আর বোকা মেয়ে কিনা আপনারা সেটা গল্পের নামই বুঝতে পারছেন। মেয়েটা আসলে বড্ড বেশি বোকাশোকা। বড়লোকের আদুরি বাবা মায়ের সন্তান কিনা একটা অ্যাক্সিডেন্টে ঈশিতার আব্বু আম্মু দুজনেই মারা যায়। তারপর থেকে মেয়েটা একদম একলা হয়ে পড়ে। ঈশিতা ঈশানের থেকে 1.5 বছর থেকে 2 বছরের বড়, কিন্তু পরিবেশগতভাবে মেয়েটা একদম অন্যরকম। স্বাভাবিক 8-10টা মেয়ের মতো সবটা ও বোঝে না। ঈশিতাকে আব্বু ওদের বাসায় আনার পর থেকে ঈশান প্রথম প্রথম মেয়েটার থেকে দূরে থাকার চেষ্টা করলেও পরবর্তীতে মেয়েটার এরকম বাচ্চা সুলভ কর্মকাণ্ডে ঈশান হাসত। মেয়েটাকে নিয়ে ও সব সময় ভাবত, মনে হতো ওর থেকে বয়সে বড় হয়েও মেয়েটা এমন বাচ্চাদের মতো কাজকর্ম করে। তারপর থেকে ঈশান ওকে বারবার আগলে নিত, আর মেয়েটা প্রথম প্রথম ঈশানের কাছে আসতে ভয় পেত। সেটাই যেন ঈশানের ঈশিতার প্রতি দুর্বল করে তোলে। এক পর্যায়ে ঈশিতা ঈশানের নেশা হয়ে ওঠে। তখন থেকে ঈশান ওকে চোখে হারায়। তারপরও সেটা বলতে পারছিল না। ঈশান প্রকাশ না করলেও বুঝতে পারত ও মেয়েটাকে ভালোবাসে। তারপর একদিন এমন একটা কাণ্ড ঘটল যার জন্য ঈশান প্রচুর পরিমাণে রেগে গেল। ছেলেটা আব্বু আম্মুর কথা মতো অফিসে যেতে আরম্ভ করেছিল। অন্যদিকে ঈশান ভেবেছিল কয়েকটা দিন গেলেই ঈশিতাকে বিয়ের কথাটা আব্বু আম্মুকে বলবে, কিন্তু তার আগেই এত কিছু হয়ে গেল। সেদিন দুপুরের দিকে ঈশানের কাজ করতে ভালো লাগছিল না। মেয়েটাকে বড্ড বেশি দেখতে ইচ্ছা করছিল, তাই বারবার কল করার পরেও যখন মেয়েটা কল রিসিভ করলো না, তখন এক প্রকার রাগ নিয়ে ছেলেটা বাসায় চলে আসলো। ঈশান যখনই বাসার মধ্যে প্রবেশ করবে তখনই ডাইনিং রুমের কাছাকাছি আসতেই দেখে সেখানে কয়েকজন লোক বসে আছে। সবচেয়ে বড় আর অবাক করা কাণ্ড ছিল লোকগুলোর সামনে ঈশিতা মাথায় ঘোমটা দিয়ে বসেছিল। তার উপর আম্মু বসে কি যেন বলছে, কিন্তু আব্বু এখানে নেই। এমন কিছু দেখেই ঈশান এগিয়ে আসে আর কিছুক্ষণের জন্য স্তব্ধ হয়ে গেল। ঈশিতা মাথা নিচু করে আছে। মেয়েটাকে এমন সাজে অচেনা লোকের সামনে বসে থাকতে দেখেই বুকের ভেতর কেমন আগাম বিপদের জানান দিল। ঈশান আর চুপ করে থাকতে পারল না, রাগী কণ্ঠে বলেই ফেলল, আম্মু, কি হচ্ছে এখানে? ঈশান, তুমি চলে আসছো? আসলে ওনারা ঈশিতাকে দেখতে এসেছে। তোমার আব্বু ওনাদের পাঠিয়েছে, আর ওনারা ঈশিতাকে। আম্মু কথাটা শেষ করতে পারল না, তার আগেই ঈশান ঈশিতাকে উদ্দেশ্য করে বলতে লাগলো, একবার আমার রুমের সাথে সীতা।
ঈশানের এরকম ধারা কথা শুনে আম্মুসহ বাসায় বসে থাকা লোকগুলো চোখ বড় বড় করে ওর দিকে তাকিয়ে রইল। অন্যদিকে ঈশিতা হকচকিয়ে গেল। ঈশানের এরকম কথাতে ঈশিতা চাচি আম্মুর দিকে তাকিয়ে একটা শুকনো ঢোক গিলল। ঈশান আর সেখানে এক মুহূর্ত দাঁড়ালো না, রুমে এসে সজোরে দরজাটা খুলে সরিয়ে দিল। উপরতলা থেকে একটা সজোরে শব্দ হতেই ঈশিতা ভয়ে কেঁপে উঠল। ঈশান গা থেকে ব্লেজারটা খুলে ছুঁড়ে ফেলে দিয়ে ধপ করে বেরিয়ে বসে পড়ল। এবার ঈশিতা সেখানে দাঁড়াতে পারল না, ভয় হচ্ছে খুব ওর। তাই তাড়াহুড়ো করে সেখান থেকে একরকম দৌড়ে ঈশানের রুমের সামনে আসলো। ঈশিতা এসে দাঁড়াতেই একটা ফুলদানি এসে ওর পা থেকে খানিকটা দূরে ছিটকে পড়ল। বোকা আর সহজ সরল ঈশিতা ভয়ে কেঁপে উঠল। মেয়েটা কিছু বলার আগেই ঈশান অগ্নি চোখ খুনিয়ে ঈশিতার সামনে এসে দাঁড়ালো আর হাত ধরে টেনে নিয়ে রুমের মধ্যে নিয়ে দাঁড় করালো, বলতে লাগলো। এসব কি হচ্ছে পাশে এসো? মেয়েটা মাথা নিচু করে রইল। তখন ঈশান আবারও বলল। আমি তোমায় কিছু জিজ্ঞেস করছি, এসো অ্যান্সার মি। ঈশানের এরকম আচমকা চিৎকারে কেঁপে উঠল মেয়েটা, চোখ দিয়ে পানি পড়তে শুরু করলো। তারপরও কাপা কাপা গলায় বলতে লাগলো। ই- ঈশান, আমি হ্যাঁ, তুমি তুমি কি এসো? আমি তোমাকে পছন্দ করি, ইভেন তোমাকে যতটুকু ভালোবাসি তুমি তো কল্পনা করতে পারবে না। তুমি এটুকু তো বুঝতে পারো আমি তোমার জন্য কেন এত পাগলামি করি। তুমি এতটা বোকা না আছে তুমি বুঝতে পারো না আমি তোমাকে ঠিক কতটুকু ভালোবাসি। এসো, তোমাকে সব কেন বলে দিতে হবে? এসো, আমি তো কখনো অফিসে যেতাম না শুধু তোমাকে বিয়ে করবো বলে। আর আব্বু আম্মুকে তোমাকে বিয়ে করার কথা বলবো বলে অফিসে গিয়েছে, আর তুমি এমনটা কি করলে? ঈশান, আমি হ্যাঁ, বুঝতে পেরেছি তুমি কিছু বুঝতে পারোনি, তাই না? এসো, কারণ তুমি একটা বাচ্চা মেয়ে, তাই এতটা কাছে থেকে আমার ভালোবাসাটা বোঝনি। যে মেয়েটা আমার থেকে 2 বছর সিনিয়র সে কিছুই বুঝতে পারেনি। তুমি ওদের বলতে পারোনি যে তুমি আমাকে ভালোবাসো। এসো, না, মানে আসলে আমি তুমি কি বলো? এসো, ভালোবাসো না তো আমাকে? আমার ভালোবাসাটা বোঝার মতো যখন তোমার এতটুকু জ্ঞান নেই, তাহলে আমাকে আর ভালোবাসতে হবে না। এতটা ভয় পাও আমাকে, তাই কথাই বলতে পারো না আমার সামনে। তুমি যাও ঈশিতা, যারা এসেছে ওদের ছেলেকে বিয়ে করে নাও। ঈশিতা এবার কেঁদে ফেলল, চোখ মুছতে লাগলো। তখন ঈশান এসে আয়নার সামনে দাঁড়ালো আর নিজেকে নিজেই বলতে লাগলো। আমি দেখতে খুবই বাজে, তাই না ঈশিতা? আমি দেখতে খুবই খারাপ, আমার রাগটা অনেক বেশি। আমি সত্যি একটা বাজে ছিলাম, বকেটে ছেলে। আব্বা আমার কোনো কথা শুনি না, কিন্তু তুমি আমার লাইফে আসার পর থেকে সবটা গুছিয়ে আনার চেষ্টা করেছিলাম। দিন শেষে সেই তুমি আমাকে এলোমেলো করে দিতে চাইছো। তুমি আমাকে ভালোবাসো না এসো, নাহলে কখনোই আজ কদির সামনে যেতে না। একবার অন্তত আমার কথা তোমার মনে হতো। আমার মাঝে সবকিছুর কমতি আছে, তুই তোমাকে ঠিকমতো ভালোবাসতেও পারেনি। এসো, ঈশান, আমি আউট। আমার রুমে তোমার কোনো দরকার নেই, বের হও এক্ষুনি। এত কিছুর পরও যদি তুমি আমার ভালোবাসাটাকে বুঝতে না পারো, তাহলে তোমাকে বোঝানোর ক্ষমতা আমার নেই। আমি তোমার জন্য মরে যাবো। এসো, তোমাকে কিছু করতে হবে না। তুমি বিয়েটা করে নিলেই দেখো আমি জীবিত থেকে একটু একটু করে মরে যাব। সেটাই তো চাও। এসো, তাই অন্য কারোর সামনে বসেছিলে। ঈশানের চিৎকারে আম্মু দৌড়ে উপরে আসলো। ঈশানের রুমের মধ্যে অনেক কিছুই ভেঙে চুরিয়ে পড়ে আছে। ঈশিতা ওর থেকে কিছুটা দূরে দাঁড়িয়ে কেঁদে যাচ্ছে। এবার আম্মু এসে ঈশিতাকে জড়িয়ে ধরতেই মেয়েটা জোরে জোরে ফোঁপাতে লাগলো আর ঈশান বলতে লাগলো। আই সে গেট আউট, আমার রুম থেকে যাও। ওকে আর আমার সামনে আনবে না একদম। আব্বু বকাবকি করছো কেন মেয়েটাকে? ও ভয় পাচ্ছে তোমাকে। তুমি জানো না ও কী রকম। তুমি এটা আমাদের বলতে পারতে। সবটা জেনেও কেন ওর সাথে এরকম বিহেভ করছো? তুমি জানো না ঈশিতা কতটা নাজুক প্রকৃতির? তারপরও কেন সিন ক্রিয়েট করলে ওর সামনে? আম্মু, আমি ভালোভাবেই বলছি, ওনাকে নিয়ে এখান থেকে বেরিয়ে যান। আর আপনি, আপনার জন্য আমি আর কোনো পাগলামি করব না। আপনাকে আমার সামনে এসে বসেও থাকতে বলবো না। দয়া করে আমার রুম থেকে যান। আম্মু, ওনাকে আমার সামনে থেকে নিয়ে যাও। আমার লাইফে কারো দরকার নেই, কাউকে চাই না। ঈশিতা কান্নার ফলে কিছু বলতে চাইলেও পারছে না। তার উপর ঈশান রাগী চোখে ওদের দিকে তাকাতেই আম্মু জোর করে ঈশিতাকে নিয়ে বেরিয়ে গেল। ঈশান এসে জোরে সরে দরজাটা লাগিয়ে দিল। তারপর হাতের কাছে কিছু না পেয়ে ড্রেসিং টেবিলের গ্লাসে একটা আঘাত করল। গ্লাসটা ভেঙে হাত কেটে ফিনকি দিয়ে রক্ত পড়তে আরম্ভ করল। ঈশানের রুমের সামনে এমন শব্দে ঈশিতা কেঁপে উঠল। ভয়ে মেয়েটা আবারও জোরে জোরে কেঁদে উঠল।
আম্মু ঈশিতাকে রুমে নিয়ে আসলো। ওকে জড়িয়ে ধরে বারবার কান্না থামানোর চেষ্টা করতে লাগলো। ঈশান কষ্ট পেয়েছে ভেবেই ঈশিতা কান্নাকাটি করতে লাগলো। ছেলেটার এরকম রাগী চেহারাটা ঈশিতা কখনোই দেখেনি। ঈশান ওকে কখনো ধমকে সুরে কথা বলেনি। উল্টো আব্বু যদি কখনো জোরে কথা বলতো বাসার কারো সাথে, তাহলে ঈশিতা ভয় পেয়ে রুমের এক কোণায় বসে থাকে। তখন ঈশান এসে ওকে বুকের সাথে জড়িয়ে ধরে মাথায় হাজারটা চুমু দিত, মেয়েটার ভয় কাটানোর চেষ্টা করত। এর থেকে বেশি কিছু ঈশান কখনোই করেনি। আর মেয়েটা বাজেভাবে ছোঁয়াতো, সেখানে দূরে কথা। ঈশান ঈশিতাকে ভালোবাসে সেটা বোঝানোর চেষ্টা করেছিল। ভেবেছিল আস্তে আস্তে মেয়েটা সবই বুঝতে পারবে, কিন্তু আজ মনে হচ্ছে মেয়েটা কিছুই বুঝতে পারেনি। উল্টো বাসায় এসে দেখলো অন্য কারো বউ হওয়ার জন্য সেজেগুজে বসে আছে। ভালোবাসার মানুষটাকে অন্য কারো সামনে বসে থাকতে দেখলে কারি মাথা ঠিক থাকে। তাই ঈশানও রাখতে পারেনি। ঈশিতা এখনও কেঁদেই চলেছে, ভয়ে মেয়েটা কাঁপছে। ঘণ্টাখানেক পরে যখন ঈশান বুঝতে পারল যে ঈশিতাকে কষ্ট দিয়ে ফেলেছে, তখন ও ওয়াশরুম থেকে চোখে মুখে পানি দিয়ে আসলো। তারপর কোনো রকমে হাতটা একটা রুমালে পেঁচিয়ে নিয়ে আম্মুর রুমে আসে। ঈশিতা বসে আছে, আম্মু হয়তো কোথাও একটা গেছে। ঈশান এসে এবার ঈশিতার হাত ধরে ওঠালো, তারপর মুখের দুপাশে হাত রেখে বলতে লাগলো, যেন আমার ভয় পেয়েছো তুমি। আমি আসলে সত্যি ভীষণ সরি। আমি বুঝতে পারিনি শোনা এমন কিছু করে ফেলবো। তুমি আমাকে একটাবার কল করতে পারতে, বলতে পারতে আম্মু তোমাকে অন্য কারোর সামনে বসতে বলেছে, তাহলে এমন কিছুই করতাম না। বেবি তাকাও আমার দিকে, ভয় পেও না। দেখো আমি আর কখনো তোমার সাথে এরকম করবো না। ভুল করেছে শোনা, দেখি তাকাও আমার দিকে। ঈশান পাগলের মতো কথাগুলো বলছে আর ঈশিতার কপালে গালে চুমু দিচ্ছে। তারপর নিজেকে শান্ত করতে ওকে বুকের সাথে জড়িয়ে ধরল। এর মাঝে আম্মু রুমে আসতেই ঈশান বুঝতে পেরে বলল, আম্মু প্লিজ তুমি এখান থেকে যাও, আমি ইস্যুর সাথে একটু কথা বলছি। তুমি আমাদের মাঝে এসো না, একটু সময় দাও। ঈশান, এবার কিন্তু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। অনেক কষ্টে মেয়েটার কান্না থামিয়েছি। তুমি যদি এখন এরকম করো তাহলে ঈশিতা আরও ভয় পাবে। তুমি জানো না ও কোন প্রকৃতির মেয়ে আর কতটা সহজ সরল। মেয়েটা অনেকটা ভয় পেয়েছে তোমার এমন রুড বিহেভে। এখন ওর সাথে আর কোনো সিনক্রেট করো না। তোমার আব্বু বাসায় আসুক, আমি ওনার আব্বুর সাথে কথা বলবো। তাকে বুঝিয়ে বললে অবশ্যই বুঝতে পারবে। তুমি এর মাঝে এরকম কোনো আচরণ করো না যার জন্য সবটা বিগড়ে যায়। ঈশান, ঈশিতাকে রেখে রুমে যাও। আর এরকম পাগলামি করো না, তোমার আব্বু জানতে পারলে ঝামেলা হবে বলছি। আম্মু তুমি বুঝতে পারছো না, এই সুখে ছাড়া আমি এক মুহূর্ত থাকতে চাই না। আব্বু জোর করে বিয়েটা অন্য কোথাও দেওয়ার চেষ্টা করবে। আমি ওকে হারাতে পারবো না আম্মু। জীবনে জীবনে কখনো কাউকে ভালোবাসিনি। ও যদি আমার থেকে হারিয়ে যায় আমি কি করব সেটা নিজেও জানি না। আমাকে আমার ইস্যুকে আলাদা করো না, আমার শেষ রিকোয়েস্ট তোমাদের কাছে। আব্বু, পাগলামি করো না, ওকে ছাড়ো আর এখান থেকে যাও। আমি তোমার আব্বুকে বারণ করব ওর বিয়েটা অন্য কোথাও ঠিক করতে। আমার কথা শোনো। ঈশান কিছু একটা ভেবে তারপর আবারও বলতে লাগলো, ইস্যু, আম্মু ঠিকই বলেছ, আমাদের বিয়ে করতে হবে। এসে শোনো, চলো আমরা বিয়ে করব। তাহলে সবাই আমার থেকে তোমাকে দূরে সরিয়ে দেবে, অন্য কোথাও তোমার বিয়ে দিয়ে দিবে। আমি তোমাকে হারিয়ে ফেলবো। তুমি তো আমাকে হারাতে চাও না, বলো জান। আমাকে একটু বলো। তোমার মুখে বলতে হবে না, শুধু মাথা নেড়ে বলো। তোমার কাউকে এক্সপ্লেন করতে হবে না। ভয় পেও না বেব, আমি সবাইকে বুঝিয়ে বলবো। দেখো কেউ তোমার উপর রাগ করবে না। সবাই যা বলার আমাকে বলবে। আমাকে একটা সুযোগ দাও, আমি তো তোমাকে ভালোবাসি। বলো শোনা। আম্মু হাজার চেষ্টা করেও ঈশানকে থামাতে পারল না। ঈশান ঈশিতাকে জোর করে রুম থেকে নিয়ে বেরিয়ে যেতে গেলে তখন আম্মু ওকে আটকানোর চেষ্টা করলো, কিন্তু পারল না। তখন ঈশিতা ছোটার চেষ্টা করলে তখন ঈশান বুঝতে পারল মেয়েটা এত সহজে যাবে না, তাই ওকে বাধা করে উঠিয়ে নিল। ঈশান বাসার বাইরে এসে যখনই গাড়িতে উঠতে যাবে তখনই আব্বু এসেও সামনে দাঁড়ালো। আব্বুকে দেখে ঈশান কিছুটা ভয় পেয়ে গেলেও ঈশিতাকে বলতে লাগলো, গাড়িতে ওঠো, এসো। আজকে আমরা বিয়ে করব। আব্বু আম্মু কেউ তোমাকে আমার থেকে আলাদা করতে পারবে না। তুমি আমার থেকে দূরে গেলে আমি কিন্তু বাঁচতে পারবো না। এসো, আজকে আমরা বিয়ে করে আসবো, তারপর দেখি আব্বু আম্মু আমাদেরকে কি করে আলাদা করে। কি হয়েছে এখানে? ঈশান, মেয়েটার সাথে জোর জবরদস্তি কেন করছো?
সেদিন শায়লা বেগম তার হাজবেন্ডকে কল করেছে, যেন ওনার জীবনে সবচেয়ে বড় ভুল করেছিল, আর সেটাই যেন ঈশানের জীবনটা এমন এলোমেলো করে দেওয়ার জন্য যথেষ্ট ছিল। আব্বুর কথার জবাবে ঈশান কিছু বলতে যাবে, তার আগেই আব্বু এসে জোর করে ঈশানের হাত থেকে ঈশিতাকে ছাড়িয়ে নিল। তারপর এক হাতে ওকে জড়িয়ে ধরতে মেয়েটা কেঁদে উঠল। ঈশানের আজকে আমার অদ্ভুত বিহেভিয়ারে ঈশিতা প্রচণ্ড পরিমাণে ভয় পেয়ে গেছে। এবার ঈশান ঈশিতার দিকে হাত বাড়িয়ে দিয়ে বলতে লাগলো, এসে শোনা, আসো, আমার কাছে আসো। দেখো, আমি তোমার সাথে কোনো বাজে বিহেভ করবো না। তুমি আমার সাথে চলো, আব্বুকে ছেড়ে দাও। ইসো প্লিজ বেবি, আসো আমার সাথে। আজকে আমরা বিয়ে করবো, নাহলে আব্বু তোমাকে অন্য কোথাও বিয়ে দিবে। তুমি আব্বুকে বলো তুমি আমাকে ছাড়া অন্য কাউকে বিয়ে করবে না। এবার আব্বু ঈশিতাকে ছাড়িয়ে নিল। আম্মু এসে মেয়েটাকে নিজের কাছে নিয়ে নিল। এর মাঝে ভাইয়া ভাবি কোথা থেকে যেন এসে গাড়ি থেকে নামলো। ওরা এতক্ষণ হয়তো বাসায় ছিল না। ভাইয়া ভাবি এসে এরকম কিছু দেখেই বাসার সামনে দাঁড়িয়ে রইল। কিছু বুঝে ওঠার আগেই আব্বু কষে ঈশানকে কয়েকটা থাপ্পড় মারল। ঈশান কিছু বলতে যাবে, তার আগেই আব্বু কোমর থেকে বেল্ট খুলে ইচ্ছে মতো ওকে আঘাত করতে লাগলো। আব্বুকে কেউ আটকালো না, ভাইয়া না ভাবি আর না আম্মু। ঈশিতাকে কেঁদেই চলেছে আর আম্মুকে জড়িয়ে ধরে রেখেছে। আব্বুকে ঈশানকে এমন বেধড়ক মারছে দেখে এবার আম্মু ঈশিতাকে ছেড়ে দৌড়ে এসে আব্বুর হাতটা ধরে ফেললো আর বলতে লাগলো, ওগো, তুমি আর ছেলেটাকে মেরো না, ও ভুল করেছে। ঈশান আর কখনো এরকম ভুল করবে না। তুমি দয়া করে এবারের মতো ওকে মাফ করে দাও। ঈশানের পুরো শরীরে দাগ বসে গেছে, কয়েক জায়গায় তো টি শার্ট ছিঁড়ে পর্যন্ত গেছে। আব্বু ঈশানকে আঘাত করতে করতে নিচে ফেলে দিয়েছে। ছেলেটা নিচে হাঁটু ভেঙে বসে আছে। আব্বুকে থামাতেই ঈশান ঈশিতার দিকে তাকালো আর বলল, তুমি তো এটাই চেয়েছিলে, তাই না? এসো, তুমি আমাকে ভালোবাসো না, আজকে সেটা প্রমাণ করে দিলে। আমাকে অনেক ভয় পাও, তাই না? হ্যাঁ হ্যাঁ, ও তোকে ভয় পায় কারণ তুই একটা বাজে ছেলে, তুই একটা রাগী ছেলে। তোর মতো রাগী ছেলের সাথে ওর বিয়ে হলে ও কখনোই ভালো থাকতে পারবে না। আমি নিজে হাতে মেয়েটার জীবন নষ্ট করতে পারবো না। তুই যতটা বিগড়ে গেছিস, ওর মতো একটা লাজুক মেয়েকে তোর সাথে বিয়ে দিলে ও কখনো ভালো থাকবে না। সেই জন্যই ও তোর সাথে যেতে চাইছিল না, তুই জোর করে ওকে টর্চার করেছিলি। এই মুহূর্তে তুই আমার চোখের সামনে থেকে দূর হয়ে যাবি, না হলে আমি ভুলে যাব তুই আমার ছেলে। আমি তোকে চোখের সামনেও আর দেখতে চাই না। আব্বু, এরকম কিছু করো না প্লিজ। আমি ওকে ছাড়া থাকতে পারবো না। ওকে না দেখলে তোমার নিঃশ্বাস বন্ধ হয়ে আসে। দয়া করে এরকম কিছু করো না আব্বু। আমি ওকে অনেক ভালোবাসি। আমি ওর জন্য সব কিছু ছেড়ে দেবো, দেখে নিও। তোমরা বলেছ আমি সের জন্য অফিসে যেতে শুরু করেছি। আমি ওর জন্য সব কিছু ছেড়ে দেবো, দেখে নিও। আমি তো অনেক ভালো হয়ে গেছি, বলো। তুমি যা বলো আমি তাই শুনি। তারপরে কেন আমাকে আমার ঈশ্বর থেকে দূরে সরিয়ে দিচ্ছ? এসো, তুমি আব্বুকে বলো না আমাকে ভালোবাসি। এসো, তুমি বলো প্লিজ। ঈশানের সেদিনের ওই আর্তনাদ ঈশিতার কান পর্যন্ত পৌঁছয়নি। মেয়েটা সেই তখন থেকে কান্না করে যাচ্ছে। ও প্রচণ্ড ভয় পেয়েছে, সেটা মুখ দেখেই বোঝা যাচ্ছে। আর সেটাই যেন ঈশানের জন্য খারাপ হয়ে দাঁড়ালো। আব্বু আবারও ওকে আঘাত করতে গেলে এবার ভাইয়া এসে আব্বুকে আটকে দিল আর ঈশানকে উদ্দেশ্য করে বলতে লাগলো, ঈশান, আমি তোকে বারবার বলেছিলাম কোনো পাগলামি করিস না। ওই মেয়েটাকে যতটা বুঝমান মনে হয় ততটা বুঝদার ও নয়। তুই কেন বুঝতে চাইছিস না? ও তোকে ভালোবাসে না। হাব্বু, ওর সাথে তোর বিয়েটা কখনোই দিবে না। তুই কি এখনো বুঝতে পারছিস না যে ও তোকে ভালোবাসে না? ভাইয়া, আমি ওকে ছাড়া থাকতে পারবো না। ঈশো আমাকে ভালো না বাসলে আমি ওকে চাই। আমি ভালো হয়ে যাব। তুমি আব্বুকে বলো না। এমন, আমি এখানে কোনো সিন ক্রিয়েট করতে চাইছি না। তোমার ভাইকে বলো এখান থেকে চলে যেতে। এই বাসায় আজকে থেকে ওর কোনো জায়গা হবে না। যতদিন পর্যন্ত না সীতা বিয়ে হবে ততদিন পর্যন্ত ও যেন এই বাসাতে না আসে। শায়লা, তোমার ছেলে আমার চোখের সামনে আসলেও আমি গুলি করে মারবো। ভুলে যাব ও আমার সন্তান। ওগো, তুমি এসব কি বলছো? ও এখান থেকে চলে গেলে আমি কি করে ভালো থাকবো? আমার দুটো মাত্র ছেলে, তুমি ওকে তাড়িয়ে দিলে কি করে বাড়িটায় হাসি থাকবে বলো? শায়লা, দুষ্টু গরুর থেকে শূন্য গোয়াল অনেক ভালো। ওর মতো একটা বদমাশ ছেলেকে আমার দরকার নেই। ওকে এখান থেকে এক্ষুনি চলে যেতে বলো। আমি ওকে একদমই সহ্য করতে পারছি না।
আব্বু ঈশানের সাথে প্রচণ্ড পরিমাণে সিন ক্রিয়েট করতে লাগলো। ঈশান বাসার ভেতরে যখনই যেতে নেবে তখনই আব্বু ওর হাত ধরে নিজের দিকে ঘুরিয়ে কয়েকটা থাপ্পড় মারল, তারপর ঘাড় ধরে বাসা থেকে বের করে দিল। আব্বুর করা আদেশ জারি হলো ঈশান যেন কোনো মতেই বাসায় ঢুকতে না পারে। আব্বু ঈশানকে সত্যি আর বাসাতে ঢুকতে দিল না। ঈশান বাসার সামনে বসে রইল। আব্বুর কথার বাইরে কেউ কোনো কাজ করতে পারে না, তাই ঈশানকে কেউ বাসার ভেতরে যাওয়ার কথাটা বলতে সাহস পেল না। ঈশান বাসার সামনে মাঝ রাত অবধি রইল। বারবার ঈশিতাকে কল করলো, তারপরও মেয়েটা কল রিসিভ করলো না। ঈশানের খুব রাগ হলো। রাগের মাথায় ঈশান ফোনটা আছাড় মেরে ভেঙে ফেলল। ঈশান কিছুক্ষণ কান্নাকাটি করে চলে গেল। তারপর থেকে 7টা দিন ঈশানের আর কোনো খোঁজ খবর পাওয়া যায়নি। তারপর যখন খোঁজ পেয়েছে তখন পুরো 2টা সপ্তাহ কেটে গেছে। ঈশান কোথায় থাকে কি করে সেটা ভাইয়া খোঁজ খবর নিয়েছিল। কেউ জানতো না ছেলেটা কোথায় কোথায় থাকে আর কী বা করে। ঈশান ফোনটাও ভেঙে ফেলেছিল, তাই কেউ আর যোগাযোগ করতে পারেনি। সেদিনের পর থেকে ঈশান ওদের ফার্ম হাউসেই চলে যায়। সেদিন থেকে কেউ ওর খোঁজ খবরও করেনি আর ঈশানও বাড়িতে আসার চেষ্টা করেনি। শায়লা প্রতিনিয়ত কেঁদে চলেছে ছেলের জন্য। ঈশিতা দূর থেকে দাঁড়িয়ে সবটাই দেখেছে। এইটুকু তো মেয়েটা বুঝতে পেরেছে যে ঈশানের জন্য ওর চাচি আম্মু কান্নাকাটি করছে। চাচি আম্মু ওকে নানা কথা বলে বোঝানোর চেষ্টা করেছে, কিন্তু ঈশিতা শুধু ফ্যালফ্যাল করে তাকিয়ে থেকেছে। ভদ্রমহিলার কোনো কথাই যেন মেয়েটা বোঝেনি। সেদিনের পর থেকে ঈশান আর বাসায় যাওয়ার চেষ্টা করেনি। তারপর পার হয়ে গেছে পুরো একটা মাস। এই একটা মাসে এলোমেলো অগোছালো হয়ে গেছে ছেলেটা। আম্মু ভাইয়ার মাধ্যমে খোঁজ খবর নেয়ার চেষ্টা করলে ভাইয়া প্রথমে আব্বুর কথা ভেবে খোঁজ খবর নিতে চায়নি, কিন্তু একমাত্র ভাই কতদিনই বা রাগ করে থাকবে। ঈশানের এরকম কর্মকাণ্ডে ভাইয়া বিরক্ত হলেও পরবর্তীতে আম্মুর কান্নাকাটিতে ঈশানের সাথে যোগাযোগ করার চেষ্টা করে। তারপর শেষে জানতে পারে ঈশান নেশার মধ্যে জড়িয়ে গেছে আর এখন ওই ফার্ম হাউসেই পড়ে থাকে। শায়লা বেগম জানার পর বড় ছেলেকে বলেছে তার ভাইকে বাসায় ফিরিয়ে আনতে, কিন্তু ভাইয়া ঈশানের সাথে চেষ্টা করেও দেখা করতে পারেনি। আম্মু বারবার কান্নাকাটি করেছে বলে ভাইয়া কয়েকবার চেষ্টা করে শেষে ঈশানের সাথে দেখা করতে পারে, কিন্তু ঈশান বাসায় যাবে না বলে দিয়েছে। উল্টো কিছুদিনের মধ্যে বাইরে চলে যাবে বলে জানিয়ে দিয়েছে। ঈশিতা ওর ভালোবাসাটা বোঝার চেষ্টা করেনি, পাগল আর সাইকো ভেবেছে। আর আব্বু ঈশিতার থেকে ওকে দূরে সরিয়ে দিয়েছেন, তাই রাগের মাথায় ঈশান সিদ্ধান্ত নিয়েছে ও দেশেই থাকবে না আর আপনজনদের থেকেও দূরে চলে যাবে। সেটাই হবে ওদের থেকে আর নিজের জন্য সবচেয়ে বড় শাস্তি। শেষে যখন আম্মু এসব বিষয় জানতে পারল, তারপর থেকে গত 1 সপ্তাহে আব্বুর সাথে কথা বলার চেষ্টা করেছে ঈশানের ব্যাপারে, কিন্তু আম্মু যতবারই ঈশানের কথা বলেছে ততবারই আব্বু রেগে গিয়েছে। শেষে ভদ্রমহিলার কান্নাকাটিতে আব্বু কোনো কথা না বললেও পরবর্তীতে শায়লা বেগম বলেছে যে বাড়িতে ওনার ছেলে নেই সে বাড়িতে উনি থাকবেন না, তাই চুপ করেছিল। তখন ভদ্রমহিলা ভেবেছে একবার ছেলেকে বাসায় নিয়ে আসলে অন্তত আফজাল সাহেব ওকে ফিরিয়ে দিতে পারবে না, তাই শায়লা বেগম ফার্ম হাউসে চলে যায়। তারপর গিয়ে 15 মিনিট যাবৎ কলিং বেল দেয়, কিন্তু কেউ দরজা খুলছিল না। শেষে বাসার কাজের লোক এসে দরজা খুলে দিতেই কি হলো আর ঈশানকে আম্মু কেমন অবস্থায় পেল সেটা আপনারা জানতেই পেরেছেন। আম্মু ঈশানকে অনেকক্ষণ ডাকার পর ও উঠে বসল আর আর আম্মুকে বসে থাকতে দেখে চোখ ডলতে ডলতে বলল, আম্মু তুমি এখানে? আম্মু ঈশানকে জড়িয়ে ধরে কেঁদে ফেলল। ঈশান চুপ করে রইল, তারপর নিজেকে ছাড়িয়ে নিল। আম্মুর চোখের পানি মুছে দিয়ে গায়ে একটা টি শার্ট জড়িয়ে তারপর উঠে ফ্রেশ হয়ে আসলো। তারপর বেডে বসে যখনই একটা সিগারেট আম্মুর সামনেই ধরাতে যাবে তখনই আম্মু সেটা নিয়ে ছুঁড়ে ফেলে দিল আর বলতে লাগলো, কি শুরু করেছো তুমি এগুলো? এসব তুমি আগে থেকেই খাই, মাঝখানে বাদ দিয়ে দিয়েছিলাম। ছাড়ো ওসব কথা। এখানে কেন এসছো তুমি? তোমার হাজব্যান্ড আসতে দিল এখানে? তার না করা আদেশ আমার সাথে ওই বাসায় কেউ যোগাযোগ করতে পারবে না। তুমি এখানে আসছো, ভয় লাগছে না আম্মু? যদি ভদ্রলোক তোমাকে বাসা থেকে বের করে দেয়? আপু সম্পর্কে কেউ এমন করে কথা বলে? বাবা হলে পারতো ছেলের এরকম কষ্ট দেখতে? আমি নাকি বাজে রাগি পকেটে ছেলে? আমার নাকি কোনো যোগ্যতা নেই ওই বাসাতে থাকার? তাহলে কেন এসছো এখানে? তোমরা থাকো তোমাদের মতো, আর আমাকে আমার মতো থাকতে দাও। দেখো, আর যাই হোক ওনার সম্পর্কে কিছু বলো না। অন্তত যদি এখানে আমাকে ফিরে নেওয়ার জন্য আসো তাহলে যাব না। তোমাকে ছাড়া আমি ওই বাসাতে থাকতে পারছি না আব্বু।
আমার বুকটা হাহাকার করে। বাসাটা কেমন ফাঁকা লাগে। এখন আর কেউ বলেন না আম্মু এটা চাই ওটা চাই, কেউ আবদার করে না। আমি আমার ছেলেকে ফিরিয়ে নিতে এসেছি। তুমি আর এগুলো খাবে না, আমাকে কথা দাও আব্বু। নিজের এই কি হাল করেছো, শরীরের এই কি অবস্থা করেছো, একটাবার দেখেছো? এরকম করার মানে কি? তুমি এক্ষুনি আমার সাথে বাসায় যাবে, আর যদি বাসায় না যাও তাহলে কিন্তু আমি এখান থেকে যাচ্ছি না। আম্মু ভাইয়াও কয়েকবার এসেছিল। আমি তোমাদের কাউকে বলিনি এখানে এসে আমার জন্য কান্নাকাটি করো। তোমার আর একটা ছেলে আছে আর বৌমার মতো মেয়ে আছে, তাদের নিয়ে থাকো না। আমার জন্য কেন তোমাদের এত কষ্ট হবে? তোমাদের হাজব্যান্ডকে বলে দিও আমি আর ভুলেও ওনার চোখের সামনে যাব না, আর নাও এই বাড়ি থেকে ওঠার চেষ্টা করব। কিসব বাজে বাজে কথা বলছো আব্বু? আর এসব বলবে না। তুমি আমার সাথে বাসায় যাবে। আমি তোমার আব্বুর সাথে কথা বলে এসেছি, সে বলেছে তোমাকে নিয়ে যেতে। আমি তোমার আব্বুকে বুঝিয়েছি। এখন বাসায় চলো। দেখো আব্বু, আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। কি ঠিক হবে আম্মু? কিসের কথা বলেছ? আমাকে মিথ্যা সান্ত্বনা দেওয়ার চেষ্টা করো না। আমি জানি কোনো কিছু ঠিক হবে না, আর ঠিক হওয়ার জন্য তোমার হাজব্যান্ড পিকড়ে দেয়নি। থাকলে সেটা অনেক আগেই হতো। উনি মুখ দিয়ে একবার যেটা বলে সেটাই করে ছাড়ে। ছোটবেলা থেকে দেখে আসছে উনি যেটা চান যেটা বলেন সেটাই হয়। আমাদের চাওয়া পাওয়ার কোনো মূল্য নেই। ওনার মতের বিরুদ্ধে গিয়ে কেউ কথা বলতেও পারবে না, আর না অন্য কারো মতামত জানানোর কোনো সুযোগ আছে। তাই আমি আর এই বাসায় ফিরে যাব না। এখান থেকে আমি নিজের মতো চলছি। আমাকে আমার মতো থাকতে দাও। তোমরা তোমাদের মতো থাকো। আমি তো তোমাদের বাসায় ওখানে থাকছি না, আর ইন্টারফেয়ার করছি না। আমাকে আমার মতো এখানে পড়ে থাকতে দাও, আর জোর করে আমাকে বাসায় নিয়ে যাওয়ার চেষ্টা করো না, সেটা ভালো হবে না। আর পরবর্তীতে আব্বু আবারও সেই আমাকে বাসা থেকে বের করে দিবে। আমি আর চাইছি না কোনো ঝামেলা হোক। খামাখা আব্বু তোমার উপর রাগ করবে, সেটা আমার ভালো লাগবে না। তুমি চলে যাও। বলছি তো এরকম কিছু হবে না। তুমি আমার সাথে বাসায় চলো। দেখো সব ঠিক হয়ে যাবে। আমি তোমার আব্বুকে বোঝাবো, আর সব কিছু ঠিকঠাক করে দিব। তুমি শুধু আমাকে একটু সময় দাও। আব্বু, সেদিনের পর আর কোনো পাত্র ঈশিতাকে দেখতে আসেনি। তাহলে বুঝতে পারছো যে তোমার আব্বু নিজের সিদ্ধান্ত পরিবর্তন করে ফেলেছে। আম্মু, আমি এসব বিষয়ে কোনো কথা শুনতে চাইছি না, আর না বলতে চাইছি। দয়া করে এসব বিষয়ে কোনো কথা বলো না। অন্য কিছু যদি বলার থাকে তাহলে বলো, আর না হলে এখান থেকে চলে যাও প্লিজ। আমাকে এরকম বারবার এসে ডিস্টার্ব করো না। আমি তো বলছি আমি ওই বাসায় ফিরে যাব না। যেখানে আমার মতো বাচ্চার কোলাঙ্গার ছেলেকে আব্বু কিছুতে এক্সপেক্ট করেনি, সেখানে আমি কি করে থাকি? আমার মতো একটা বাজে ছেলে তোমাদের বাসায় না থাকলে তোমাদের কোনো ক্ষতি হবে না, কিন্তু আমি থাকলে তোমাদের অনেক সমস্যা হবে। তোমাদের মান সম্মানে লাগবে। আমি তো পাগলামি করি, অনেক বেশি বদমাইশি করে। তারপর দেখবে আমার জন্য তোমাকেই কথা শুনতে হবে। খামাখা আমাকে জোর করে নিয়ে যাওয়ার চেষ্টা করো না। ঈশান এবার রুম থেকে বের হতে নিলে আম্মু বলতে লাগলো, আমার কথা শুনবে না তো? আমার সাথে বাসায় যাবে না? ঠিক আছে, যেতে হবে না। আজকে যদি তুমি বাসায় না যাও, আর কখনো আমাকে আম্মু বলে ডাকবে না। আমার যদি কিছু হয়েও যায়, তারপরও কিন্তু তুমি আমার সামনে আসবে না। আমিও তোমাকে আর দু চোখের সামনে দেখতে চাই না। আজকে যদি তুমি আমার কথা না শোনো, তাহলে আমাকে আম্মু ডাকার কোনো দরকার নেই। আম্মু, কিসব যাতা বলছো? এসব বলে ইমোশনাল করে দিও না তো। আমার মধ্যে কোনো ইমোশন আবেগ আর বেঁচে নেই। এসব বলে আমাকে ইমোশনাল করতে পারবে না। ও আমার কিছু হয়ে গেলে তাতেও তোমার কিছু যায় আসে না। আম্মু প্লিজ, এসব আজে বাজে কথা বলো না তো। খামাখা আমাকে জোর করে নিয়ে তারপর তোমাকে আব্বুর কথা শুনতে হবে। তাহলে আমার সাথে বাসায় চলো। যদি না যাও, তাহলে আমি তোমার জন্য অনেক কান্নাকাটি করব। তুমি খুব ভালো করে জানো যে কান্নাকাটি করলে আমার শ্বাসকষ্ট হয়। এখন তুমি কি চাও? তোমার জন্য আমি অসুস্থ হয়ে পড়ি? আম্মু ইমোশনাল ব্ল্যাকমেল করে ঈশানকে ইমোশনাল করে দিল, যার জন্য ছেলেটা চুপ করে রইল। তখন আম্মু এসে ওর মাথায় হাত বুলিয়ে দিল। ঈশান গিয়ে আবারও বেডে বসে পড়ল। আম্মু পাশে বসতেই ঈশান আম্মুর কোলের মধ্যে মাথা রেখে শুয়ে পড়ল। কতক্ষণ শুয়েছিল জানা নেই, তবে যখন ঘুম ভাঙল দেখলো আম্মু এখনো বসে আছে। প্রায় সন্ধ্যা হয়ে এসেছে। ঈশান ঘুম থেকে উঠে ফ্রেশ হতেই আম্মু জোর করে ওকে নিয়ে গাড়িতে বসালো। আম্মু হাজারটা কথা বলে যাচ্ছে, আর ঈশান আম্মুর কথা শুনে শুধু হ্যাঁ বা না বলে উত্তর দিচ্ছে। ঈশান জানে না বাসায় গেলে কি অবস্থা হবে,
আর আব্বু ওকে দেখার পর ঠিক কীরকম সিন ক্রিয়েট করবে। তারপরও আম্মুর এরকম কান্নাকাটির জন্য যাওয়া। তবে যাই হোক, ঈশান চাইছে না বাসায় যাওয়ার পর অন্তত আর যাই হোক ওই মেয়েটার সাথে কোনো কথা বলতে। ও চোখের সামনে আসলেও ঈশানের প্রচণ্ড পরিমাণে রাগ হবে। তাই ঈশান ভাবল অন্তত ওই মেয়েটাকে এখন থেকে ইগনোর করে যাবে। যে ওকে ভালোবাসে না তাকে কোনো রকম জানানোর কিংবা তার সাথে জোর করে কোনো কথা বলার ইচ্ছে ঈশানের নেই। আম্মু ছেলেকে নিয়ে বাসায় আসলেও গাড়ি থেকে নামলে তারপর বাচ্চাদের মতো ওর হাত ধরে টানতে টানতে ডাইনিং রুমে নিয়ে আসলো। ভাবি আর ঈশিতা বসে কথা বলছিল। ঈশানকে দেখে দুজন উঠে দাঁড়ালো। ঈশান মাথা নিচু করে রইল। ঈশিতা ওকে দেখিয়ে ফ্যাল করে তাকিয়ে রইল। ঈশানকে দেখিয়ে ভাবি কিছু বলতে যাবে, তার আগেই আম্মু বলতে লাগলো, তোমাদের আব্বু এসেছে। না। চলো রুমে চলো আব্বু। ঈশান আম্মুর কথা মতো রুমের দিকে যেতে নিলে এবার ঈশানের সাথে দেখা হলো ভাইয়ার। ঈশান কারোর সাথে কোনো কথা বলছে না। এলোমেলো অগোছালো লাগছে ছেলেটাকে। 1 মাসেই যেন কেমন লাগছে ছেলেটাকে। তার উপর দেখে বোঝা যাচ্ছে রাতে ঘুমোয় না আর এলোমেলো উশৃঙ্খল ঘোরাফেরা করে। ঈশান এরকম কোনোদিনই ছিল না। একটু চঞ্চল আর রাগী স্বভাবের থাকলেও এইরকম উশৃঙ্খলভাবে কখনো চলাফেরা করেনি। রাতে যখন খাওয়ার সময় হলো তখন আম্মু জোর করে ওকে খাবার টেবিলে সামনে নিয়ে আসতেই দেখে আব্বু বসে আছে। ঈশান ভয় পেয়ে গেল হয়তো এখনই আব্বুর রেগে গিয়ে গায়ে হাত তুলবে। ভাবনা শেষ হওয়ার আগেই আব্বু ওকে দেখে বলল, তুমি এখানে? না মানে আব্বু, আমি আসতে চাইনি। আসলে আম্মু কান্নাকাটি করছিল তাই। তোমাকে না বলেছিলাম? জানি আমাকে চোখের সামনে দেখতে চাওনি, তাই আমিও আসতে চাইনি। কিন্তু আম্মু জোর করে নিয়ে আসলো আর আমি চলে যাচ্ছি। আমি থাকতে আসিনি এখানে। আম্মুকে কিছু বলতে হবে না, আমি সত্যি চলে যাব। ঈশান ভয় পাচ্ছে সেটা আব্বু বুঝতে পারল। ভাইয়া ভাবি ঈশিতা ঈশানের এমন কর্মকাণ্ড দেখতে লাগলো। এর মাঝে আম্মু এসে ঈশানের হাত ধরে ফেললো আর বলতে লাগলো, কোথাও যাবে না, তুমি এখানেই থাকবে। তোমার আব্বু কি বলবে? আব্বু যদি তোমাকে বাসা থেকে বের করে বেরিয়ে যেতে বলে তাহলে আমাকেও বলতে হবে। আমিও তোমার সাথে বেরিয়ে যাব। তারপর উনি ওনার এই বিশাল সাম্রাজ্য নিয়ে থাকবে। আমি আমার একটা ছেলেকে ছাড়াও থাকতে পারবো না। ওনার যদি ভালো লাগে তো উনি সবাইকে নিয়ে থাকুক, না হলে বলে দিক আমরা বাসা ছেড়ে চলে যাব। আব্বুকে দেখার পর থেকেই ঈশান মাথা নিচু করে রইল। আম্মুর কথাতে আব্বু ওনার দিকে তাকিয়ে রইল। কি হলো বলো, তোমার কি সিদ্ধান্ত? যদি বলো তোমার ছোট ছেলেকে এই বাড়িতে রাখতে সমস্যা আছে তাহলে আমি ওকে নিয়ে বেরিয়ে যাচ্ছি। তারপরও তোমাদের কোনো সমস্যা হোক আমি সেটা চাই না। তোমার রাগ যদি তোমার ছেলের থেকে বড় হয় তাহলে থাকো তুমি তোমার রাগটা নিয়ে। আব্বু কথা বোঝে না। এবার ঈশান বুঝে গেল ওর জন্য ঝামেলা একটা হবে, তাই আম্মুকে বলতে লাগলো, আমি কিন্তু বারণ করেছিলাম আম্মু, আমি এখানে আসবো না। তুমি আমাকে জোর করে আনলে। দেখো আব্বু তোমার উপর রেগে যাচ্ছে। আম্মু তুমি রাগারাগি করো না, সমস্যা নেই। তোমার যখন খুশি গিয়ে আমাকে দেখে এসো। তারপরে এখানে আসার বা থাকার কথা বলো না। তোমরা থাকো, আমি চলে যাচ্ছি। দাঁড়াও আব্বু, তুমি কোথাও যাবে না। তুমি যদি চাও আমিও তোমার সাথে যাব। আম্মু এবার কান্নাকাটি করে কিছু এসব কথা বারবার বলতে লাগলো, তাই ঈশান চুপ করে রইল। তখন আব্বু বলতে লাগলো, ওকে কেউ বাসা থেকে চলে যেতে বলনি শায়লা। তবে এখানে থাকতে চায় তাহলে কোনো রকম বদমাইশি করতে পারবে না। থাকলে ভদ্রভাবে থাকতে হবে, কেউ যেন বুঝতে না পারেও এখানে আছে। আর আগের মতো কোনো রকম যদি উল্টাপাল্টা কাজ করে তাহলে কিন্তু এবার চিরদিনের জন্য এই বাড়ির দরজা ওর জন্য বন্ধ হয়ে যাবে। ঈশান শুনতে পেয়েছো তোমার আব্বু কি বলেছে? এখন থেকে ভদ্রভাবে থাকবে। ওনার কথা যদি খেলাপ করো তাহলে আমি তোমার উপর রাগ করব। আর তুমি নিশ্চয়ই চাও না তোমার আম্মু তোমার উপর রাগ করতে গিয়ে তার অঘটন ঘটে যাক। আম্মু তোমরা যা বলবে সেটাই হবে। আমি এখন থেকে অনেক ভালো হয়ে থাকবো, আর কোনো কথা বলবো না। তুমি কান্নাকাটি করো না, আমি সত্যি ভালো হয়ে যাব। দেখো। ঈশান কথাগুলো বলে রুমের দিকে চলে গেল। আর আম্মু কিছুক্ষণ চুপ করে থেকে খাবার বেড়ে নিয়ে ঈশানের রুমের দিকে গেল। ঈশিতা খাবার খাচ্ছিল না, শুধু ফ্যালফ্যাল করে খাবারের দিকে তাকিয়ে রইল। মেয়েটা এইটুকু বুঝতে পারল যে ওর জন্যই আজকে এত কিছু হলো। সেদিন যদি বলে দিত যে ও ঈশানকে ভালোবাসে আর ওকে বিয়ে করতে চায় তাহলে হয়তো চাচু এত রেগে যেত না।
এ বাড়িতে আসার পর থেকেই চাচু ওকে নিজের মেয়ের মতো করে আগলে রেখেছে। ওর গায়ে একটা ফুলের টোকাও লাগতে দেয়নি। ওর আব্বু আম্মু যবে থেকে মারা গিয়েছে তবে থেকেই ওকে একদম বুকে আগলে রেখেছে। কখনো বাবা মায়ের অভাব বুঝতে দেয়নি। যেমন চাচি আম্মু ওকে ভালোবাসে তেমনই করে চাচু ওকে ভালোবাসে। আর ইমন ভাইয়া আর ভাবির কথা কি বলবে, ওরা তো একদম ছোট্ট বোনের মতোই ভালোবাসে। আপন বোন থাকলেও হয়তো তাকে এমন করে ভাইয়া ভালোবাসতো না। আর ঈশান ছেলেটা ওকে ভালোবাসলেও সেটা হয়তো মেয়েটার চোখে পড়েনি, তাই এমন করে ওকে এড়িয়ে গেল, তাই ওকে এমন করে কষ্ট পেতে হলো। এখন রাতে আর ঈশানের ঘুম আসে না, শুধু ফ্যালফ্যাল করে তাকিয়ে থাকে। আর 1 মাস আগের ঘটনাটা চোখের সামনে যেন ভাসতে থাকে। ঈশান ঠিক করে নিয়েছে এখন থেকে ঈশান ওই মেয়েটার সামনেও আর যাবে না। তাই আম্মুকে কিছু একটা বলবে বলে ডেকেছিল। আম্মু আসছে না দেখে আছোয়া হয়ে বসেছিল। একটু বাদে আম্মু এসে ওর পাশে বসতেই ঈশান উঠে আম্মুর কোলের মধ্যে মাথা রাখলো। আম্মু পরম যত্নে মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। ঈশানের বারবার সেই একই কথা মনে পড়ে যাচ্ছে। যখনই মনে হচ্ছে যে একটা মেয়ের জন্য ওকে এত কষ্ট পেতে হলো, তখন মাথায় ঘুরপাক খাচ্ছে ভালোবাসা তাহলে কি সত্যি অনেক বেশি অন্যায়? ওর ভালোবাসাটা কারো চোখে পড়েনি, ওর ভালোবাসাটাকে সবাই সাইকোগিরি হিসেবেই ধরেছে। কথাগুলো ভেবে ঈশান আম্মুকে প্রশ্ন করল। আচ্ছা আম্মু, ভালোবাসাটা কি সত্যি অনেক বেশি অন্যায়, যার জন্য সবাইকে ভালোবাসতে হয় না, তাই না? আম্মু বুঝতে পারল ঈশান কেন এই প্রশ্ন করছে। তারপর চুপ করে থেকে একটা সময় বলল, না আব্বু, ভালোবাসাটা কোনো অন্যায় না। ভালোবাসা হয় মন থেকে। কেউ যদি কাউকে না ভালোবাসে তাহলে জোর করে ভালোবাসা আদায় করা যায় না। একজন মানুষ আরেকজন মানুষকে ভালো না বাসলে কখনোই ভালোবাসাটা সম্পূর্ণ হয় না, আর পূর্ণতাও পায় না। তুমি একতরফাভাবে ঈশিতাকে ভালোবাসো, কিন্তু মেয়েটা তোমাকে ভয় পায়, তোমাকে ভালোবাসতে পারে না। আর ভালোবাসা কি ও হয়তো সেটাই বুঝতে পারে না। আম্মু বুঝতে পেরেছে ঈশান কিসের জন্য এমন প্রশ্ন করল। ঈশান উত্তরটা শোনার পর চুপ করে রইল। তারপর আবারও বলতে লাগলো, না না আম্মু, আমি কাউকে ভালোবাসিনি। আমার ভালোবাসার কোনো অধিকার নেই। ভালোবাসাটা কারোর প্রতি অনুভূতি থেকে হয়। আমার কারোর প্রতি অনুভূতি নেই। আমি কাউকে ভালোবাসি না। এমনি জিজ্ঞেস করলাম, ইচ্ছে হলো তাই। তুমি এক কাজ করো আব্বু, তুমি ওকে একটু ভোলার চেষ্টা করো। যাই করো, এই বাড়িতে ওকে নিয়ে কোনো গণ্ডগোল করো না। এইসব বিষয়ে ওর সাথে কোনো কথা বলার চেষ্টা করো না। ওর সাথে এইসব বিষয়ে কথা বলা তো দূরে থাক, ওর সাথে তুমি কোনো কথাই বলো না। এড়িয়ে যাওয়ার চেষ্টা করো। দেখো, আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। আমি কথা দিচ্ছি, আমি ওর থেকে সুন্দর একটা মেয়ে তোমার জন্য এনে দিব, যে তোমাকে বুঝতে পারবে। তুমি রাগ করে থাকলে চুপ করে থাকবে, তোমার প্রতি অভিযোগ করবে, কিন্তু অত বোকাশোকা ও অত কিছু বুঝতে পারে না। তাই বলছিলাম কি, তুমি যদি আম্মু, ভুলে যাব। ওর কথা আর বলবে না। আমি ভুলে গেছি কাউকে ভালোবাসতাম। আর আমি তো একটা সাইকো ছেলে। আমার টর্চারটা সহ্য করতে পারা সবার পক্ষে সম্ভব না। আমি ওকে কেন, অন্য কোনো মেয়েকে আর জ্বালাবো না। তোমরা যখন যেটা বলবে, যেভাবে বলবে, আমি সেভাবে চলবো। আমাকে নিয়ে এত টেনশন করতে হবে না তোমাদের। বলছিলাম কি আব্বু, অফিসে যাওয়া আরম্ভ করেছিলেন, এখন কি আবারও যাবে, নাকি অফিসে যাওয়াটা একেবারেই বন্ধ করে দিবে? না আম্মু, আমি আর অফিস যাচ্ছি না। তোমার হাজব্যান্ডের অফিসে তাদেরকে যেতে বলো। তুমি অন্য কোথাও চাকরি নিয়ে সেখানে চাকরি করবো। তোমাদের দয়া নেওয়াটা আমার পক্ষে সম্ভব না। আবু, এরকম করে বলতে নেই। আবুর উপর রাগ করে এসব কথা বলতে হয় না। তুমি তো জানো তোমার আব্বু একটু রাগী, তাই এরকম করে। হ্যাঁ, জানি রাগি, তাই আমার ভালোবাসাটা তিনি দেখতে পান না। আম্মু, আমি বলছি, আমি সত্যি আর অফিস যাব না। যদি কখনো সম্ভব হয় আমি অন্য কোনো অফিসে জব নেব। এসব কথা বলো না প্লিজ। হাজার চেষ্টা করেও আম্মু ঈশানকে শোনাতে পারল না কথাগুলো। ঈশান একটা কথাই বলে গেল, ওই অফিসে আর যাবে না। পরদিন সকালে 11টা বাজে ঈশান ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে বসে রইল, বাইরে গেল না। আম্মু রুমে খাবার নিয়ে এসে নিজ হাতে খাইয়ে দিয়ে গেল। এমন করে পুরো 1 সপ্তাহ কেটে গেল। এর মাঝে ঈশান আর বাসার অন্য কারোর সাথে আর কথাই বলেনি, আর রুম থেকেও তেমন বের হয়নি।
আম্মু এসে ওর সাথে কথা বলে যেত আর খাবার খাইয়ে দিয়ে যেত। নানা কথা বলে ঈশিতার বিষয়টা ভোলানোর চেষ্টা করত, কিন্তু ছেলেটার মনে আর মস্তিষ্কে একটা নামই বারবার ঘোরাফেরা করছে। সেটা হয়তো সম্ভব না মুছে ফেলা। ঈশান চাইছে না ঈশিতার সামনে পড়তে, তাই ডাইনিংয়ে আসেনি কখনো। এক সপ্তাহ পরে যখন বাইরে আসলো, খেয়াল করলো ভাবি আর ঈশিতা বসে কথা বলছে। মেয়েটাকে দেখে ঈশান যখন বাসার বাইরে যেতে নেবে, তখনই আম্মু প্রশ্ন করল, কোথায় যাচ্ছ আব্বু? অনেকদিন হলো বন্ধুদের সাথে যোগাযোগ করছি না, আর ফোনও নেই, তাই ভাবছিলাম একটু দেখা করে আসি ওদের সাথে। যেখানে যাও তাড়াতাড়ি বাসায় ফিরে আসবে, আবার কোথাও কোনো ঝামেলা পাকিও না। ঈশান আম্মুর কথাতে ভদ্র ছেলের মতো সায় দিয়ে বাইরে চলে আসলো। ঈশিতা বুঝতে পারল ছেলেটা আজকাল বড্ড চুপচাপ হয়ে গেছে, আগের মতো আর নেই, আর পাগলামিও করছে না। আম্মু বাদে বাসায় অন্য কারোর সাথেই কথা বলে না এখন। এমন করে দিন এগোতে লাগলো। বাসায় আসার পর থেকে ঈশান আর সবার সাথে খাবার টেবিলে বসে খাবার খায় না, আর সবাই যেখানে থাকে সেখানে আসেও না। নিজেকে সবার থেকে সবসময় দূরে সরিয়ে রাখে। ঈশিতা এখন বুঝতে পারছে এসব হয়তো ওর জন্যই হয়েছে। ও চাইছে ঈশানের সাথে কথা বলতে, কিন্তু ওই ছেলেটাই চাইছে না ওর সাথে কথা বলতে। ঈশিতা বারবার ইচ্ছে করছে ঈশানের রুমে গিয়ে ওকে ডাকতে কিংবা নিজে গিয়ে কথা বলতে, কিন্তু ঈশান রুমের দরজা আটকে দিয়ে বসে থাকে। হয়তো চাইছে না অন্য কারোর সাথে কথা বলতে। ঈশিতা একটু একটু করে সবটাই বুঝে গেছে, আর ভাবতে আরম্ভ করেছে সবটা ওর জন্যই হয়েছিল। অন্যদিকে ঈশান প্রায়ই ভাবে মানুষ এতটা বোকা হতে পারে কি করে, আর ঠিক কতটা বোকা হলে মানুষ নিজের ভালোবাসাটাকে চিনতে পারে না। এত কাছে থাকার পর, এত পাগলামি করার পরও ঈশিতা কিনা ওর ভালোবাসাটা চিনতে পারেনি। ঈশান এসব কথা ভাবে আর নিজেকে নিজেই ধিক্কার দেয়। ঈশান বাসায় আসার পর থেকে ঠিক করে নিয়েছে যত যাই হয়ে যাক আম্মুর কথার অবাধ্য হবে না। আব্বুকে বুঝিয়ে দেবে ও চাইলেই নিজেকে পাল্টে ফেলতে পারে, ভালো হতে পারে। ঈশান এর মাঝে একটা জবের জন্য ওর বন্ধুর সাথে যোগাযোগ করলে ওরা তেমন কিছু জানাতে পারল না। অনেক রিকোয়েস্ট করার পর বন্ধু মেহেদি ঈশানকে জানালো, জব একটা তোকে দিতে পারি, কিন্তু এত বড়লোক বাড়িতে ছেলে হয়ে কিনা এত ছোটোখাটো জব করবি, আমার তো সেটা মাথায় আসছে না। জীবনের বাস্তবটা সামনে থেকে দেখতে চাই। সাধারণ একটা ছেলের জীবন ঠিক কতটা কঠিন সেটা ফিল করতে চাইছে। আব্বু অনেক কিছু আছে, আব্বু স্বপ্ন থেকে হাত ছড়িয়ে নিলে আমি বরাবর শূন্য, আর বাবা হিরো। আমি সেই হিরোর তকমাটা লাগিয়ে ঘুরতে চাই না। আমি চাইছি নিজে কিছু করতে, নিজের খরচটা নিজে চালিয়ে নিতে। ও বাড়িতে থাকলেও আমার আর কোনো ইচ্ছে নেই কারো ঘাড়ের উপর বসে খাওয়ার। এখন তোর চলে জবটা নিবি, নাহলে কালকে থেকে আমাকে ঘোরাঘুরি করে চাকরিটা করতে হবে একটা জবের জন্য। ঠিক আছে, আমি আব্বুর সাথে কথা বলে দেখি। তুই তোর কাগজপত্রগুলো ঠিকমতো নিয়ে কালকে অফিসে আসিস, আমি আব্বুকে তোর কথাটা জানাবো। পরদিন ঈশান মেহেদির আব্বুর সাথে কথা বলল। ভদ্রলোক বেশ কিছুক্ষণ ধরে ওর কাগজপত্র দেখে চুপ করে রইল। তখন ঈশান বুঝতে পারল যে জবটা ওকে আর যাই হোক দিতে চাইছে না। তাই ঈশান কাগজপত্রগুলো ঠিকঠাক করে নিয়ে বেরিয়ে যেতে নিলে তখন ভদ্রলোক বললেন, এই ছেলে, আমি তোমাকে যেতে বলেছি? এত রাত জেগ আর এগো নিয়ে কখনো জব করতে পারবে না। অন্যের অধীনে জব যদি করতেই হয় তাহলে এই রাগটাকে কমাতে হবে, না হলে অফিসের অন্য কলিগের সাথে মিসবিহেভ করে ফেলতে পারো। এখন যদি তোমার ইচ্ছা থাকে তো কালকে থেকে জয়েন করতে পারো, আর না হলে তোমার মতো অন্য কোথায় জবের খোঁজ করতে পারো। ভদ্রলোকের এমন কথা শুনে ঈশান বেশ খুশি হলো, তাই ওনার পায়ে হাত দিয়ে সালাম করলো। আমি ভেবেছিলাম আমার সার্টিফিকেটগুলো আপনার পছন্দ হয়নি, কিংবা আমার শিক্ষাগত যোগ্যতার দিক দিয়ে আপনার চাকরিটা দিতে চাইছেন না, তাই। সবসময় শিক্ষাগত যোগ্যতাতেই সবকিছু প্রকাশ পায় না। কলেজের লাস্ট স্টুডেন্টরাও কিন্তু জব করে ভালো কিছু করতে পারে, ফার্স্ট স্টুডেন্টও কিন্তু অকালে চলে যায়। তাই সবসময়ই সব কিছু এই সার্টিফিকেট দিয়ে হয় না, মেধার আউটসোর্সও বিবেচনা করতে হয়। দেখলাম তোমার সব কিছু মোটামুটি ঠিক আছে, আমার কোনো আপত্তি নেই। কালকে থেকে তুমি জয়েন করতে পারো। আর হ্যাঁ, তোমার স্যালারি করলে হয় বলো? আঙ্কেল, আপনার যা খুশি দিয়েন, আমার শুধু একটা জব চাই। আপনি একবার যখন বলেছেন আমি কালকে থেকে জয়েন করব।
ভদ্রলোক ছেলেটার এরকম কথা শুনে খুব খুশি হলেন। মেহেদীর আব্বু ভালো করেই জানেন ছেলেটা কার আর কত বড় ফ্যামিলির, তারপরও অন্য কারো অধীনে জব করতে চাইছে। মেহেদী আব্বুকে বুঝিয়ে বলেছে, তাই ঈশানকে আর বাড়তি কোনো প্রশ্ন করল না। ঈশান বাসায় এসে আম্মুকে বিষয়টা জানালে আম্মু চুপ করে রইল। ঈশান ভেবেছিল আব্বু হয়তো ওর চাকরির খবরটা পেয়ে অন্তত খুশি হবে, কিন্তু তেমন কিছু হলো না। তাই ঈশান বলল, আমি জব পাওয়াতে তুমি খুশি না তাই না আম্মু? আমার ইচ্ছে ছিল না অন্য কোথাও জব করার, কিন্তু আমি চাই নিজের যোগ্যতা কিছু করতে। অবশ্যই চাকরিটা আমার যোগ্যতা আমি পাইনি, তারপরও কাজের মাধ্যমে আমার যোগ্যতা প্রকাশ করতে চাই। এই জবটা করতে অন্তত তুমি আর না করো না। অন্য কোথাও জব করার কি খুব বেশি দরকার ছিল? তুমি সেটা নিজেও খুব ভালো করে জানো আমার জন্য এসবের দরকার ছিল কিনা। এমন করে দিন যেতে লাগলো। জবে জয়েন করার পর থেকে কয়েকটা দিনেই ঈশান নিজেকে গুছিয়ে নেওয়ার চেষ্টা করেছে। রোজ সকালে অফিসে যায় আর রাত করে বাসায় ফিরে, কোনো রকমে খাওয়া দাওয়া করে শুয়ে পড়ে, কারোর সাথেই কোনো কথা বলে না। সেদিন বাসায় আসার পর আব্বুর সাথে কথা হয়েছিল, তারপর এই পর্যন্ত আব্বুর সাথে দেখা হলেও ঈশান কথা বলেনি। সেখানেই দেখেছে সেখান থেকেই মাথা নিচু করে চলে এসেছে। আর আব্বুও বুঝতে পেরেছে ছেলে তার কাজের জন্য অনুতপ্ত। এর মাঝখানে ঈশিতা কয়েকবার নিজ থেকে ঈশানের সাথে কথা বলার চেষ্টা করলেও ঈশান ওকে এড়িয়ে গেছে। 1 মাস পরের ঘটনা। সেদিন অফিসের কাজ শেষ করে রাত 8টার দিকে বাসায় ফিরে ঈশান ফ্রেশ হয়ে গিয়ে ব্যালকনিতে দাঁড়িয়ে আছে। আম্মু হয়তো কিছুক্ষণের মধ্যেই রুমে খাবার দিয়ে যাবে। ভাবনার মাঝেই কেউ দরজা ঠেলে ভেতরে প্রবেশ করলো। আম্মু এসেছে ভাবলো ঈশান, কিন্তু আম্মু কোনো কথা বলছে না। আজকে আবার কি হলো, কথা বলছে না কেন আম্মু? একটু বাদেই ঈশান বুঝতে পারলো কেউ একজন এসে পাশে দাঁড়ালো। ঈশান পাশ ফিরতেই দেখে ঈশিতা ওর পাশে দাঁড়িয়ে আছে। ঈশান চোখ জোড়া ফিরিয়ে নিয়ে বলতে লাগলো, হঠাৎ আমার রুমে কি মনে করে? আমার এখানে কি চাই? আপনাকে এখানে কেউ দেখে ফেললে ভুল ভাববে, মনে করবে আমি জোর করে আপনাকে রুমে নিয়ে এসেছি। যদি কিছু বলা থাকে বলুন, আর না হলে এখান থেকে চলে যান। মেয়েটা হাত মোছড়াতে লাগলো। কোনো কিছু বলছে না। এবার ঈশান রুম থেকে চলে যেতে নিলেই ঈশিতা বলতে লাগলো, না মানে আসলে আপনার সাথে কথা ছিল আমার। যাবেন না প্লিজ এখান থেকে? আপনার আমার সাথে কথা থাকলেও আমার আপনার সাথে কোনো কথা নেই। আপনার কোনো কথা আমার শোনার মতো ইচ্ছা নেই। বাড়িতে অনেক মানুষ আছে, তাদেরকে আপনি বলতে পারেন। এরপর আর ভুলেও আমার রুমে আসবেন না। আমি আর কারোর সাথে কোনো সিনক্রেট করতে চাই না। আপনি এমন করে কথা বলেন কেন? কথাগুলো আপনাকে বলার জন্যই এসেছি। এসব বাসার অন্য কাউকে বলার বিষয় নয়। ঈশান একটু চুপ করে থেকে ভাবলো কথা না শুনতে চাইলেই বেশি বাড়বে, তাই কি বলবে শুনে নিলেই আর জোর করবে না, তাই বলল, যেটা বলার বলে এখান থেকে চলে যান। আমি চাইছি না কেউ আমাদের দেখে ফেলুক, তাতে আমাকে ভুলটা বুঝবে, তারপর আবার বাসা থেকে আবার বের করে দেবে। সেটা যদি চান তাহলে এখানে দাঁড়িয়ে থাকবেন, আর না চাইলে বলে চলে যান। মেয়েটা সেই আগের মতোই চুপ করে রইল। তারপর অনেক চেষ্টা করে আমতা করে বলতে লাগলো, আসলে গত 2 দিন আগে লোকজন এসে দেখে গেছে আমায়। ওদের নাকি আমার পছন্দ হয়েছে, তাই বলছিলাম কি আপনি যদি। তো ঈশানের জবাবে ঈশিতা চুপসে গেল। ঈশিতা ভেবেছিল ঈশানকে এসব বললে ছেলেটা রেগে গিয়ে বলবে অন্য কারো সামনে গিয়ে কেন বসলো, আর কেন অন্য কোথাও বিয়ে করে নিতে চাইছে। কিন্তু ঈশানের এখন আর আগের সেই পাগলামিটা নেই। ঈশান সমস্যা জবাবটা দিয়ে চুপ করে রইল। তখন ঈশিতা আবারও বলতে লাগলো, বলছিলাম যে আপনি যদি সবাইকে বলতেন আমি এই বিয়েটা করতে চাই না, তাহলে। আমি কেন বলতে যাব? আপনার লাইফ, আপনি কি করবেন না করবেন সেটা আপনার একান্ত ব্যক্তিগত ব্যাপার। আরেকটা কথা, আপনি আমার রুমে এসেছেন, আপনার সব অবান্তর কথা আমি শুনেছি, সেটা আপনার জন্য অনেক। একবারও কি আপনার মনে হচ্ছে না এগুলো আমাকে বলাটা টাইম ওয়েস্ট করা ছাড়া তেমন কিছু না? এসব কথা বলার জন্য আমার কাছে আর আসবেন না। না আমি এসব কথা শুনতে চাইছি, আর না আপনার সাথে কথা বলার কোনো ইচ্ছে আমার আছে। এখন এখান থেকে যান। কার বিয়ে ঠিক হলো না হলো, কোথায় বিয়ে করলেন না করলেন সেটা এখন তো আপনার আর আপনার চাচ্চুর ব্যক্তিগত ব্যাপার। আমাকে এসে বলতে আসবেন না। মেয়েটার চোখে পানি টলমল করছে, কে জানে কাছে কিনা। ঈশান একটাবার মেয়েটার দিকে তাকালো না। কিছুক্ষণ চুপ করে থাকতে ঈশান রুম থেকে বেরিয়ে যেতে নিলে তখন ঈশিতা সেখান থেকে বেরিয়ে গেল। ঈশান রুমের দরজা আটকে দিল। আর একটু বাদে আম্মু এসে খাবার দিয়ে যেতেই ঈশান খাবার খেতে আরম্ভ করলো।
এতদিন পর মেয়েটা এসেছে ওর বিয়ের খবর জানাতে। খুব মজা পাচ্ছে ওকে এমন হালে দেখে। পরদিন যথারীতি ঈশান অফিসে চলে গেল। আব্বু অফিসের জন্যই বের হয়েছিল। এর মাঝে ঈশিতা চাচুর রুমে আসতে দেখলো চাচু অফিসের জন্য রেডি হচ্ছে। ঈশিতা রুমে এসে হাত মোচড়াতে লাগলো। চাচু এমন কিছু দেখে জিজ্ঞেস করলো, মামুনি, তুমি কিছু বলবে? ঈশিতা চাচুকে বলতেও পারছিল না ওর এই বিয়েতে মত নেই, তাই ইতস্তত করতে লাগলো। তারপর যখন চাচু বুঝতে পারলো মেয়েটা ভয় পাচ্ছে, তখন এসে ওকে এক জায়গায় বসালো। তারপর ওর মুখোমুখি বসে বলতে লাগলো, কি হয়েছে আম্মু, বলো আমাকে। আমি তো তোমার আব্বুর মতো। আব্বু, বলো কি হয়েছে। আমি সব ঠিক করে দিব। তোমার কিছু দরকার হলে বলো। যদি কোনো কিছু জানার থাকে তা বলো। ঈশিতা আমতা আমতা করতে লাগলো। চাচু ওকে বারবার অভয় দিতে লাগলো। তারপর ও বলল, চাচু, তুমি ওই ছেলের পরিবারকে মানা করে দাও। খাতের বানা করে দিব। কয়েকদিন আগে যাদের তুমি পাঠিয়েছিলে, যারা আমায় পছন্দ করে গেল, তাদের তুমি বারণ করে দাও ওদের। আমি অন্য কোথাও বিয়ে করব না চাচু। ঈশিতার এমন ধারা কথাতে চাচু ওর দিকে অবাক চোখে তাকিয়ে রইল। চাচুকে এমন চোখে তাকিয়ে থাকতে দেখে ঈশিতা ভয় পেয়ে মাথা নিচু করে কেঁদে ফেলল। মেয়েটা মুহূর্তের মধ্যে ফুপিয়ে ফুপিয়ে বলতে লাগলো, চাচু, আমি ওই ছেলেকে বিয়ে করতে পারবো না, তুমি বারণ করে দাও। দেখো, এখনো তো সময় আছে। ওরা শুধু বিয়ের কথা বলে গেছে, আমায় পছন্দ হয়েছে সেটা বলেছে। আমি অন্য কোথাও বিয়ে করব না। এর মাঝে আম্মু রোমে এসেছে আর চুপচাপ ঈশিতার কথা শুনতে লাগলো। চাচু ঈশিতার চোখের পানি মুছে দিল। তারপর একটু হাসার চেষ্টা করে বলতে লাগলো, ঠিক আছে, আমি ওদের বারণ করে দিব। বলবো আমার মেয়েটা ওদের ছেলেকে বিয়ে করতে পারবে না, কারণ ওই ছেলেকে তোমার পছন্দ না। কিন্তু আমাকে একটু বলো, তুমি কাকে বিয়ে করতে চাও, নাকি বিয়েটাই করতে চাও না এখন? না হলে আমি অন্য কার সাথে কথা বলি, তাদেরকে বাসায় পাঠাই, তারা তোমাকে দেখে যাক। না চাচু, অন্য কাউকে পাঠাতে হবে না। আমি অন্য কাউকে বিয়ে করব না। কাউকে আমার পছন্দ না। আর কাউকে বাসায় আসতে হবে না। তুমি এসব বন্ধ করে দাও প্লিজ। আমি অন্য কাউকে বিয়ে করতে পারবো না। সেটা না হয় ঠিক আছে, কিন্তু কেন বিয়ে করবে না আম্মু? কার জন্য বিয়েটা করবে না? তোমার কাউকে পছন্দ থাকলে আমাদের বলতে পারো। এবার চাচি আম্মু ঈশিতাকে জিজ্ঞেস করতে লাগলো ও কেন বিয়েটা করবে না। বারবার মেয়েটাকে জিজ্ঞেস করতেই ও কাপা কাপা কণ্ঠে বলতে লাগলো, তোমরা কেন বুঝতে চাইছো না? আমি তোমাদের ছেলেকে বিয়ে করতে চাই। আমার বিয়েটা যদি দিতেই হয়, তাহলে ওনার সাথে দাও। তারপরে অন্য কারোর সাথে বিয়ে দেওয়ার চেষ্টা করো না। আমি অন্য কোথাও যেতে চাই না। তোমাদের কাছেই থাকতে চাই আমি। উনি তো আমায় ভালোবাসতো। তাহলে ওনার সাথে কেন বিয়ে দেবে না তোমরা আমায়? উনি তো এখন ভালো হয়ে গেছে, তাহলে কেন অন্য কাউকে আমি বিয়ে করব? সেদিনে সেই বোকাশোকা মেয়েটার কথা শুনে আব্বু আম্মু দুজন দুজনের দিকে তাকাতে লাগলো। তারপর আব্বু দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলতে লাগলো, ঈশান তোমাকে ভালোবাসতো, পছন্দ করতো, কিন্তু তুমি তো করতে না। আমার ছেলে অনেক রাগী আর জেদি, সবসময় সিন ক্রিয়েট করে বসে থাকে। তো একে তোমার বিয়েটা না করাই ভালো আম্মু। তুমি ওর সাথে থাকতে পারবে না। ও সবসময় রাগী মোড়ে থাকে, তাই তোমার উপর সাউট করবে। তুমি এসব মানতে পারবে না, কান্নাকাটি করবে। আমরা আজ আছি, কাল নেই। আমি এমন একজনের হাতে তোমাকে তুলে দিতে চাই যে তোমাকে সবসময় আগলে রাখবে, তোমার সাথে কখনো জোর করে কথা বলবে না, যেমনটা তোমার আব্বু আম্মুর করতে না। তুমি ভেবে চিনতে বলো কি করতে চাও। উনি এখন তো আর আমার সাথে কথা বলছে না। আমি চেষ্টা করছি ওনার সাথে কথা বলার, কিন্তু উনি আমায় এড়িয়ে যায়। আমার সামনেও আসতে চায় না। সব সময় একা একা থাকে। আগের মতো করে আমায় আর ডাকে না, কথা বলে না আমার সাথে। আমি কথা বলার চেষ্টা করলেও আমার দিকে তাকায় না উনি। কেন এমন করে বলো তো? আমি বলছি তো অন্য কাউকে বিয়ে করব না। ওনাকে বিয়ে করলে দেখবে উনি আবার আগের মতো আমার সাথে কথা বলবে। মামুনি, এইটা তোমার আবেগ। ঈশান তোমাকে ভালোবাসতো বলে এগুলো করতো। তুমি সেদিন ওকে রিজেক্ট করেছিলে, সেজন্য এখন আর এসব পাগলামি করছে না। তখন ঈশানের আবেগ কাজ করেছে, তাই তোমাকে বিয়ে করতে চেয়েছিল। আর তুমি তো কোনো জবাব দাওনি। তারপর তোমার চাচু ওকে বাসা থেকে বের করে দিয়েছিল, সেই জন্য কষ্ট পেয়েছে। আর যখন ফিরে এসেছে, বুঝতে পেরেছে তুমি ওকে চাও না, তাই আগের মতো আর পাগলামি করছে না। তাহলে এখন এইসব কেন বলছো যে আমার ছেলে আগের মতোই পাগলামিটা করুক?
তুমি ওকে ভালোবাসো কিনা সেটা নিয়ে কনফিউশনে আছো, তাই তোমার এমনটা মনে হচ্ছে। মামনি, এগুলো বলার কোনো প্রয়োজন নেই। ঈশান ভালো হয়ে গেছে, আর এগুলো তো একটা পাগলামি ছিল। তোমার চাচুর মতে এগুলো সাইকোগিরি, আর একটা সাইকো ছেলে কখনো তোমার মতো নরম মনের মেয়েকে ভালোবাসতে পারে না। তোমাকে ভালোবেসে আগলে রাখাটা ঈশানের পক্ষে সম্ভব না। তাই তুমি তোমার চাচুর পছন্দের অন্য কোথাও বিয়ে করে নাও, সেখানে ভালো থাকতে পারবে। চাচি আম্মু, তুমি এমন করে কেন বলছো? উনি না আর আমায় ভালোবাসে অনেক, সব সময় আমায় বুঝতে পারতো। আমার কি চাই না চাই, কিসে ভালো লাগে, কোথায় যেতে ইচ্ছে করে, সব উনি জানে। কিন্তু বাসায় আসার পর এখন আর আগের মতো আমার সাথে দুষ্টুমিও করে না, আর নিজে থেকে কথাও বলে না। আব্বু আম্মু চলে যাওয়ার পর উনি আমাকে বলেছিল যে আমায় এতটা বুঝতে পারে, কিন্তু এখন তো আর কথাই বলছে না। তোমরা কেন বুঝতে চাইছো না যে ওনার জন্য আমার কেমন যেন খারাপ লাগে? আমি বুঝতে পারি ওনার জন্যই খারাপ লাগে আমার, কিন্তু কেন যে ওনাকে বলতে পারি না আমি জানি না। এবার আব্বু আম্মু চুপ করে রইল। ঈশিতা কান্নাকাটি করে কথাগুলো অনেকক্ষণ যাবৎ ওদের সামনে বলতে লাগলো। সেদিন রাতে ঈশান বাসায় আসার পর যখন ডাইনিংয়ের কাছাকাছি আসলো, দেখলো আব্বু আর ভাইয়া ডাইনিংয়ে বসে চা খাচ্ছে আর কিছু একটা আলোচনা করছে। ঈশান ওদের দেখেও রুমে চলে আসলো, ফ্রেশ হয়ে বসে আছে। এর মাঝে আম্মু এসে ওকে বলল আব্বু নাকি ওর সাথে কথা বলবে। আব্বু ডেকেছে শুনে ভাবলো আবার কি অন্যায় করলো যার জন্য আব্বু ওকে ডাকলো। আম্মু ঈশানকে খাবার টেবিলের সামনে নিয়ে আসলো। আম্মু সবার সাথে খাওয়ার জন্য অনেক জোর করার পর ছেলেকে খাওয়াতে পারল। ঈশান মাথা নিচু করে খেয়ে উঠে যাচ্ছিল, তখন আব্বু বলতে লাগলো তোমার সাথে আমার কিছু কথা আছে। রুমে যাওয়ার দরকার নেই, ডাইনিংয়ে গিয়ে বসো, আমি খাওয়া শেষ করে আসছি। আব্বু আবার কি বলবে, কথাগুলো ভেবে এবার আম্মুর দিকে তাকালো। আম্মু ইশারায় শান্ত থাকতে বলল। ঈশান হাত ধুয়ে এসে ডাইনিংয়ে গিয়ে বসলো। এর মাঝে আম্মু ভাইয়া আর ভাবি এসে ওর থেকে কিছুটা দূরে দাঁড়িয়ে রইল। আব্বু ঈশানের সামনাসামনি বসে আছে, আর ঈশান চুপচাপ মাথাটা নত করে রেখেছে। এবার নীরবতা ভেঙে আব্বু বলতে লাগলো আমরা ঈশিতার বিয়ের জন্য পাত্র দেখছিলাম। পাত্রকে পছন্দ করেছিল, কিন্তু ঈশিতার ছেলেকে পছন্দ নয়। আজকে সকালে ঈশিতা সরাসরি আমাকে বারণ করে দিয়েছে, অন্য কাউকে বিয়ে করতে চায় না। বিয়ে যদি কাউকে করতে হয় তাহলে তোমাকেই করবে। এখন তুমি কি বলো? আব্বুর মুখে এমন একটা কথা শোনার পরও ঈশানের কোনো হেলদোল নেই। ও চুপ করে রইল। ঈশান যেন জানতো এরকম কিছুই হওয়ার ছিল। তারপরও একবার আম্মুর দিকে তাকিয়ে মাথা নিচু করে নিল আর অনুভূতিহীনের মতো বলতে লাগলো আমার কোনো মতামত নেই, তোমরা যেটা ভালো বুঝবে করবে। আমি বুঝতে পারছি ঈশিতা আবেগের বশে এরকমটা বলছে। তুমি ওর সাথে আগের মতো আর কথা বলো না, সেই জন্য হয়তো এমন কথা। আব্বু কথাগুলো শেষ করার আগেই ঈশিতা সবার মাঝখানে আবারও কেঁদে উঠল আর বলতে লাগলো এটা আমার আবেগ নয় চাচু, এটা আমার ভালোবাসা। আমি জানি এটাই আমার ওনার জন্য ভালোবাসা। আমি বুঝে গেছি কারো ইগনোর থেকেই তার প্রতি অনুভূতি সৃষ্টি হয়, আর সেটা মায়ায় পরিবর্তন হয়ে ভালোবাসার রূপ নেয়। চাচু, তোমাদের ছেলে আমার জন্য কষ্ট পাচ্ছে, আমার জন্য উনি কেঁদেছে পর্যন্ত। কারো জন্য মানুষ তখনই কান্না করে যখন মানুষটা তাকে সত্যিকারে ভালোবাসে। মেয়েটা ফুপিয়ে ফুপিয়ে কথা বলল, আর ঈশান মাথা নিচু করে রইল। এই মেয়েকে এত কথা কে শেখালো, ছেলেটা শুধু সেটাই ভাবছে। ঈশানকে চুপ করে থাকতে দেখে ঈশিতা ওর দিকে ফ্যাল করে তাকিয়ে রইল। এবার আব্বু বলতে লাগলো ভেবেছিলাম ও তোমার সাথে ভালো থাকবে না, তাই তোমার সাথে বিয়ে দেওয়ার চেষ্টা করিনি। কিন্তু মেয়েটা নিজ থেকেই বলছে তোমার সাথে ভালো থাকবে আর তোমাকে বিয়ে করতে চায়। এখন আমার কি করার থাকতে পারে? আমার তোমার সাথে কথা বলার জন্য আজকে ডেকেছিলাম। এখন তুমি কি চাও? তোমাদের মতে আমি একটা সাইকো ছেলে, রাগ, জেদ আর বদমাজ আছে। আমার সবসময় সব বিষয়ে অতিরিক্ত রাগ, যেটা উনি কখনো মানিয়ে নিতে পারবে না। তাই আমি চাইছি না এসব বিষয়ে আর কোনো কথা হোক। আমার মতো রাগের ছেলের সাথে ওনার মতো নাজুক প্রকৃতির মেয়ের বিয়ে না হয় ভালো। আমার জন্য আমি আর এই বাড়িতে কোনো ঝামেলা চাইছি না। তোমরা আমাকে এই বাড়িতে দয়া করে থাকতে দিয়েছো, এটা আমার জন্য অনেক। এত কথা বলিস কেন ঈশান? আব্বু একটা সিদ্ধান্ত নিলে সেটা আমাদের ভালোর জন্যই নেয়। তখন ঈশিতা তোকে ভয় পেত, কিন্তু এখন ভালোবাসে বলছে। তাহলে তুই এখন বিষয়টা এড়িয়ে যাওয়ার চেষ্টা কেন করছিস? তুই তো এটাই চেয়েছিলি ও তোকে ভালোবাসুক, আর ভালোবেসে তোকে বিয়ে করবে, সেটাই বলুক। সেই দিন এসব ভয়ে বলতে পারেনি।
এখন বলছে তাহলে তোর বিয়ে করতে সমস্যা কোথায়? ঈশান চুপ করে রইল। ঈশিতার দিকে আব্বু একবারও তাকিয়ে দেখলো মেয়েটা হেসকে তুলছে, তাই ছেলেকে আবারও জিজ্ঞেস করলো। তুমি কি বলতে চাইছো? তুমি ওকে বিয়ে করবে না, তাই তো? আব্বু, তোমরা যেটা ভালো মনে করো। আমার বরাবরই তোমার উপর আস্থা ছিল, তা এখনো থাকবে। বাবা হিসেবে তুমি আমার উপর থেকে আস্থা হারিয়েছিলে আমাকে অন্যরকম কিছু ভাবতে। এখন যদি ভালো মনে করো তাহলে তোমার যেটা সিদ্ধান্ত নিতে পারো। যদি মনে হয় উনি এই বাড়িতে আমার সাথে থাকতে পারবে, তাহলে বিয়েটা দিবে কি না তোমাদের এখন তো ব্যক্তিগত ব্যাপার। আমি এসব বিষয়ে ওনার সাথে কোনো কথা বলতে চাইছি না, আর এড়িয়ে যাওয়ার চেষ্টা করছি না। অবশ্যই এবারের একজন সদস্য বলে আমি নিজেকে মনে করছি না। আমার কোনো মতামতের কিংবা চাওয়ার মূল্য তোমাদের কাছে নেই, তাই তোমরা যেটা ভালো মনে করো। ঈশিতা ঈশানের দিকে ফ্যালফ্যাল করে তাকিয়ে রইল। ঈশান এরকম কথা বলবে ঈশিতা সেটা ভাবতে পারেনি। ঈশিতা ভেবেছিল ও ঈশানের প্রতি ভালোবাসাটা প্রকাশ করলে হয়তো ঈশান ওর সাথে কথা বলার চেষ্টা করবে আর বুঝতে পারবে ঈশিতা ওকে সত্যি ভালোবাসে। কিন্তু ঈশিতা আবেগের বশে ভালোবাসার কথাটা বলল। ঈশান সেটা বুঝতে পেরেই চুপ করে রইল। ঈশিতা এখন বুঝতে পারছে ঈশান হয়তো সেদিনের জন্য রেগে আছে, তাই ঈশানের সাথে কথা বলার চেষ্টা করল, কিন্তু ঈশান কোনো কথার জবাব দিল না। এরপর মাঝে একটা সপ্তাহ কেটে গেছে। চাচুর ছেলেপক্ষকে বারণ করে দিয়েছে ঈশিতা বিয়েতে রাজি নয়। চাচুর এমন একটা কাজে ঈশিতা যেন স্বস্তির নিঃশ্বাস নিতে পারছে। তারপরও বারবার কেঁদে কেঁদে চাচুর সাথে একটা কথাই বলছে, যদি বিয়ে কাউকে করতেই হয় সেটা ওনার ছেলেকেই করবে। কিন্তু চাচু একটাবার ভেবে দেখছে না ওরা দুজন দুজনকে ভালোবাসে। ঈশিতা সেদিন ভয়ের কারণে প্রকাশ করতে পারেনি ঈশানকে ভালোবাসে, আর আজকে যখন প্রকাশ করলো তখন ঈশান নিজেকে গুটিয়ে নিয়েছে। ঈশিতা হাজারবার চেষ্টা করেও ঈশানের সাথে কথা বলতে পারেনি। ঈশান বরাবরের মতো ওকে এই বিষয়ে এড়িয়ে যাওয়ার চেষ্টা করল, যার জন্য ঈশিতা প্রতিনিয়ত কান্না করে চলেছে। আম্মু বিষয়টা সামনে থেকে দেখে আব্বুকে জানালে তখন উনি বললেন, এখন তুমি আমাকে কী করতে বলছো? কী করলে ভালো হবে সেটা বলো, আমি সেটাই করব। এই মুহূর্তে আমি কিছু ভাবতে পারছি না। তোমার ছেলে গাছড়া ভাবে প্রশ্নের জবাব দেয়, তাহলে আমি কি করে এত গুরুত্বপূর্ণ বিষয়টা ওর উপর ছেড়ে দেই? এসব তোমার জন্যই হয়েছে। তুমি যদি তখন ওকে কন্ডিশন দিতে, ঈশিতাকে পাওয়ার জন্য পাগলামি করা যাবে না, সবসময় ভালোভাবে থাকতে হবে, তাহলে ঈশান তোমার সব কথা শুনতো। কিন্তু আমার ছেলেটাকে তোমরা আজ অব্দি বোঝার চেষ্টাই করোনি। তুমি তো সবসময় ইচ্ছা আর মতামতটা নিজের মতো করে নিয়েছো। তোমার যেটা ভালো মনে হয়েছে সেটা করেছো, নিজের ইচ্ছাটা সবার উপর চাপিয়ে দাও। কিন্তু একটাবার বোঝার চেষ্টা করো না যে ছেলে মেয়েদেরও আলাদা করে মতামত থাকতে পারে। সাপ্তাহিক ছুটির দিন, শুক্রবারের ঘটনা। ঈশান আব্বুর সামনে এসে মাথা নিচু করে বসে আছে। ঈশিতাও ওর পাশে দাঁড়িয়ে কেঁদে চলেছে। ঈশান কোনো কথা বোঝে না দেখেই ঈশিতা বলতে লাগলো, আমি কষ্ট পাচ্ছি, আপনার সেটা দেখতে পাচ্ছেন না আপনি? ভালো লাগছে তাই তাই না? আপনি না চাইতেন আমি যেন কষ্ট না পাই, সবসময় আমায় আগলে রাখতেন, তাহলে এখন কেন করেন না এইগুলো? আমার ভালো লাগে না কিছু ঈশান। আপনি চুপ করে থাকেন কেন? এতে আমার খারাপ লাগে। আপনি কি সেটা বুঝতে পারেন না? ঈশান, আমি শেষবারের মতো জিজ্ঞেস করব, তুমি ওকে বিয়ে করবে কি না? আব্বু, আমি তো আগেই বলেছি তোমাদের যেটা ভালো মনে হয় সেটাই করো। আমি কোনো কিছুতে বারণ করছি না, আবার কোনো বিষয়ের জন্য জোরও করছি না। আব্বু কিছুক্ষণ ধরে চুপ থেকে তারপর ঈশানের দিকে তাকিয়ে থেকে ভাইয়াকে বলল কাজে ডাকতে। আব্বুর হঠাৎ এমন সিদ্ধান্তে ঈশান অবাক হয়ে গেল। ঈশান ভেবেছিল বিয়েটা হবে না, কিন্তু না, আধ ঘন্টার মধ্যে কাজী বাসায় এসে উপস্থিত হলো। তারপর সবার সম্মতিতে ওদের দুজনের বিয়ে হলো। ঈশিতা এবার খুশিতে আর লজ্জাতে সেখান থেকে দৌড়ে রুমে চলে গেল। ঈশান এখনো চুপচাপ সেখানেই বসে রইল। আব্বু আর ভাইয়া ওকে অনেকক্ষণ যাবৎ অনেক কথাই বলল। ঈশানও যেন বাসায় আসার পর থেকে নির্বাক মূর্তি হয়ে গেছে, তাই চুপচাপ হ্যাঁ বা না বলে উত্তর দিল। রাতে খাওয়া দাওয়া করল সবার সাথে। আব্বু আবারও ওকে বোঝালো যেন ভুলেও ঈশিতার সাথে কোনো প্রকার রাগারাগি না করে। ঈশান মাথা নেড়ে নাসূচক উত্তর দিয়ে রুমে আসলো। ঈশান রুমে প্রবেশ করে দেখলো রুমটা বেশ সুন্দর করে সাজানো হয়েছে। ভাবি কি তাহলে এরকমটা করেছে? ঈশান রুমে এসে দরজাটা লাগিয়ে দিল। ঈশিতা চমকে গেল, খানিকটা কেঁপে উঠল। ঈশান ড্রিম লাইটটা জ্বালিয়ে দিয়ে এসে যখনই পাশে শুতে নেবে তখনই ঈশিতা বলল,
আপনি শুয়ে পড়ছেন যে? কেন, কিছু বলবেন আপনি? ঈশানের মুখে আপনি কথাটা যেন ঈশিতার একটুও পছন্দ হলো না। মেয়েটা মাথার উপর থেকে ঘোমটা ফেলে দিয়ে ঈশানের চোখে চোখ রেখে বলতে লাগলো, আপনি এমন করে কেন বলছেন? আপনি না আমাকে কত সুন্দর করে ইস্যু বলে ডাকতেন? সেদিনও তো আমায় কত কত নামে ডেকেছিলেন। তাহলে এখন কেন আপনি করে বলছেন ঈশান? আমার এগুলো একদমই ভালো লাগছে না। এমন করে আর বলবেন না। আপনি অন্য কোনো নামে ডাকবেন আমায়। আগেকার মতো পাগল কি আর এখন আছে যে এরকম পাগলামি করব? ওইটা শুধু পাগলামি ছিল, আর সেটা এখন মরে গেছে। আপনি চেয়েছিলেন বলেই বিয়েটা হয়েছে, নাহলে আপনার চাচ্চু আজ অব্দি আমার কোনো চাওয়া পাওয়ার মূল্য দেয়নি। তার মানে কি আপনি আমাকে বিয়েটা করতে চাইছিলেন না, তাই না? কথাগুলো বলেই মেয়েটা ফুপিয়ে কেঁদে উঠল। তারপর নিজেই চোখের পানি নিজেই মুছে নেয়ার চেষ্টা করলো আর দু হাতে মুখ ঢেকে বলতে লাগলো, ঈশান, আপনি আমাকে এত অপছন্দ করেন এখন? আগে বলতেন আমাকে ভালোবাসেন, আর এখন এখন বলছেন আপনি ভালোবাসেন না আমায়। আমাকে ছাড়া আপনি থাকতে পারবেন না, ভালো থাকতে পারবেন আপনি। কিন্তু আমি পারতাম না বলেই তো চাচুকে এত জোর করে রাজি করালাম। আমি আপনার জন্য এত কান্নাকাটি করলাম, আর আপনার আমার জন্য কি একটুও মায়া হলো না? আপনার কি একটুও খারাপ লাগলো না যে আপনার বউ কান্না করছে? ঈশিতার মুখে বউ কথাটা শুনেই ছেলেটার ভেতরে কেমন যেন একটা অজানা অনুভূতি কাজ করলো। ঈশান একটু চুপ করে থেকে তারপর কিছুটা হাসার চেষ্টা করে বলতে লাগলো, সেদিন তো সবকিছু আপনি নষ্ট করে দিয়েছিলেন, তাহলে এত সহজে সবকিছু ফিরে পড়ছেন তা কিভাবে করেন? আমি সহজ সরল স্বাভাবিক টাইপের, সেজন্য আমার থেকে আজকে কোনো সিন ক্রিয়েট পাচ্ছেন না। আমার জায়গা অন্য কেউ হলে এই বিয়েটা তো করতোই না, উল্টো আপনার সাথে রাগারাগি করতাম। তাহলে আপনিও করুন, দরকার পড়লে আমার গায়ে হাত তুলুন। আমি ভুল করেছি সেটা বুঝিয়ে দিন আপনি আমায়। তারপরে আমার চুপ করে থাকবেন না ঈশান। আপনার এই চুপ করে থাকাটা আমার মোটেও পছন্দ হচ্ছে না। আমি বড্ড বেশি কষ্ট হয় আমার, এসব মেনে নিতে পারি না আমি। আপনি সেটা বুঝতে পারেন না? এবার ঈশান এগিয়ে এসে ঈশিতার চোখের পানি মুছে দিল। তারপর থুতনিতে ধরে মুখটা তুলে গালের একপাশে হাত রেখে একটু হাসার চেষ্টা করতেই ঈশিতা এবারে যেটা ঈশানের সাথে করল সেটা ঈশান কখনো কল্পনাও করতে পারেনি। মেয়েটা দুহাতে ঈশানের গলা জাপটে জড়িয়ে ধরল আর ফুপিয়ে কেঁদে উঠল। কেমন করে যেন হাঁপিয়ে উঠছে মেয়েটা। ঈশিতার এমন কর্মকাণ্ডে ঈশান পাথরের ন্যায় শক্ত হয়ে চুপচাপ বোঝার চেষ্টা করলো ওর সাথে কি হচ্ছে। মেয়েটা কি সত্যি ওকে জড়িয়ে ধরেছে নাকি ও ভুল কিছু দেখছে? ঈশান বেশ অনেকটা সময় রেসপন্স করলো না। তখন ঈশিতা ওর শার্টটা দু হাতে খামছে ধরে বলতে লাগলো, ভুল করেছি সেদিন, আমি বুঝতে পারিনি আপনার এই ছোট ছোট রাগ অভিমানগুলো যে আমার ভালোবাসা। আমি সেটা কখনো ভাবিনি। ভালোবাসা কেমন আমি তা জানি না। তবে এই ইগনোরগুলো আপনার পাল্টে যাওয়াতে আমি যে কষ্ট পাই। আমার আবেগ ইমোশন প্রকাশ পায় এতে। আপনার প্রতি মায়া কাজ করে আমার। আপনি কেন ভালোবাসেন না সেটা বুঝতে চাই আমি। তাহলে বলবো এইসবই আপনার প্রতি আমার ভালোবাসা ছিল। আর আমি আমি এইগুলো বারবারই চাই, সারা জীবন চাই। তাই চাচুকে রাজি করিয়েছিলাম আমি। কিন্তু আপনি নাকি আমায় ভালোবাসেন। তাহলে কোথায় গেল আপনার সেই দিনের সেই ভালোবাসা? এখন আপনি আমায় ভালোবাসতে পারছেন না কেন ঈশান? বুকে মুখ গুজে থাকা মেয়েটা হেসকে তুলে কাছে। তাই ঈশান কিছুক্ষণ বাদে মেয়েটাকে কান্না থামানোর জন্য দুহাতে ওকে সাথে জড়িয়ে চেপে ধরল। মেয়েটার কান্না থামছে না, তাই ঈশান ওর মাথাটা বুকের মধ্যে শক্ত করে চেপে ধরে ওর মাথায় কয়েকটা কিস করল। সাথে সাথে ঈশিতা কেমন শান্ত হয়ে গেল। ওকে আরো শক্ত করে আঁকড়ে ধরল। ঈশান ঈশিতাকে ছাড়িয়ে নিল। মেয়েটা চোখ মুখ কুচকে বন্ধ করে রেখেছে। হয়তো ভেবেছে ঈশান আরও কিছু করবে, কিন্তু আধ ঘন্টা পরও যখন কোনো স্পর্শ টের পেল না তখন চোখ মেলে তাকালো। ঈশান ওকে ছেড়ে দিয়ে ওর মুখোমুখি শুয়ে পড়ল। দুজন মুখোমুখি শুয়ে আছে। ঈশান এখনও কোনো কথা বলছে না, আর ঈশিতা ড্যাব ড্যাব করে ওর দিকে তাকিয়ে রইল। ঈশান গভীরভাবে মেয়েটার মায়াবী আর লজ্জা মাখা মুখটা দেখছে। ঈশিতা ঈশানের থেকে কোনো রেসপন্স না পেয়ে এত এত সব লজ্জা নিয়েও বলতে লাগলো, এমন করে কি দেখছেন? আসলে আমার বোকা শোকা বইয়ের অনেক বুদ্ধি হয়েছে, সেটাই দেখছিলাম। আপনার যা খুশি বলেন। তারপরেও আমাকে এখন আদর করবেন, ভালোবাসবেন। আপনার ভালোবাসা চাই আমার। ঈশান এবার তাচ্ছিল্যের হাসি দিল আর বলতে লাগলো, ওইটা আপনার মনে হচ্ছে, কিন্তু সত্যি যদি আমি এরকম কিছু করার চেষ্টা করি তাহলে আপনার উপর অনেক বাজে প্রভাব পড়বে। আপনি মুখে বলছেন, তারপরে এগুলো কিছু আপনি মন থেকে মেনে নিতে পারবেন না। আমি যদি কোনোভাবে আপনাকে স্পর্শ করি তাহলে আপনার খারাপ লাগবে, আর তখন মনে হবে
আমাকে বিয়ে করাটা আপনার ভুল ছিল। ওরকম কিছু মনে হবে না। স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা অন্যরকম হয়, সেটা আমি জানি। স্বামী স্ত্রীকে কেমন করে ভালোবাসে সেটা বুঝি আমি। ভাইয়া ভাবিকে ভালোবেসেছে, তাই তো ওদের বেবি এসেছে। তেমনি করে আমাকেও আপনি ভালোবাসবেন, আমাদেরও একটা বেবি আসবে। এবার ঈশান বুঝতে পারল এই মেয়েটার এরকম পাগলামির কারণ আসলে কি। তাহলে এজন্যই বিয়েটা এত জোর করে করা হলো ওকে। শেষে এই বোকা মেয়ের কিনা এমন কিছু চাই। ঈশান অনেকটা অবাক হয়ে মেয়েটার দিকে একধানে তাকিয়ে রইল। মেয়েটা ওর চোখে চোখ রেখে তাকিয়ে আছে, কিছু বোঝানোর চেষ্টা করছে। এই চোখের চাহনিতে ঠিক কতটা গভীরতা আছে ঈশান সেটা বুঝতে পারছে না। তবে কিছুক্ষণ যাবৎ মেয়েটার দিকে তাকিয়ে থেকে একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলতে লাগলো, ওদের মাঝে ভালোবাসা আছে বলে হয়েছে। এখন আপনি ঘুমিয়ে পড়ুন, পরে এসব নিয়ে ভাবা যাবে। ওদের মাঝে ভালোবাসা আছে, তাহলে কি আমাদের মাঝে নেই? আপনি আমায় ভালোবাসেন আর আমিও আপনাকে ভালোবাসি। এসব পরের কথা, এখন ঘুমিয়ে পড়ুন। আপনি পাগলামি করে এসব বলছেন। এই ভালোবাসার ঠিক কতখানি যন্ত্রণার কষ্ট হয় সেটা আপনি জানেন না। তারপর যখন জানবেন তখন আপনার মনে হবে যে এসব নিয়ে না ভাবাটাই ভালো ছিল। আমি তো ভাবতে চাই, আমি চাই তো আমাদের বেবি আসুক, কেউ আমাকে আম্মু বলে ডাকুক। আপনি কেন আমায় দেবেন না বলেন? আমি দেখতে সুন্দর না? আমি কি আপনার বউ হিসেবে পারফেক্ট না ঈশান? আপনি বুঝতে পারছেন না যে আপনি নিজে এখন এক প্রকার বাচ্চা, আর এটা আপনার সেই বাচ্চামে ছাড়া কিছুই নয়। আপনি আগের মতো আমাকে আর ভালোবাসেন না, তাই না? সেদিনে অনেকটা ভয় পেয়ে গিয়েছিলাম বলেই তো চুপ করেছিলাম। সেজন্য আপনি আমার উপর প্রতিশোধ নিচ্ছেন? আপনি আমায় মারুন, বকুন, তারপরেও চুপ করে থাকবেন না? প্লিজ ঈশান, আমাকে আগের মতো করে ভালোবাসুন। আপনি এরকম এরকম চুপ করে থাকলে আমার ভালো লাগছে না। এখন আমাকে আগের মতো করে বোঝার চেষ্টাই করেন না আপনি। আমার কখন কি চাই, কখন খারাপ লাগে, কখন ভালো লাগে, আপনি একটুও বুঝতে চান না। কে বলেছে ভালোবাসি না? আগে হয়তো সেটা প্রকাশ করতাম, আর এখন প্রকাশ করছি না। কিন্তু তুমি তো বুঝতে পারছো এসব। ঈশানের মুখে তুমি আর ইস্যু শব্দটা শুনে ঈশিতা থমকে গেল। ঈশান ওর চোখের পানি মুছে দিয়ে ওকে একটু নিচের দিকে টানতেই ঈশিতা এসে ওকে জড়িয়ে ধরল। আবারও সেই আগের মতো ওর বুকে মুখ গুজে দিল আর বারবার ফুপিয়ে উঠতে লাগলো। ঈশান মেয়েটাকে বুকের মাঝে চেপে ধরে মাথায় হাজারটা চুমু দিল আর কানের কাছে মুখ নিয়ে গিয়ে বলল, একটা বাচ্চাকে কি করে আরেকটা বাচ্চা গিফট করবো এসব? তুমি বাচ্চা সামলাতে পারবে না, তখন মনে হবে এরকম কাজ কেন করেছিল আজকে। আমি সব পারবো, আপনি একবার দিয়ে দেখুন। আমি সব সময় ওকে আগলে রাখবো, যেমন করে আপনি আমাকে আগলে রাখেন ঈশান। এর জন্য তোমাকে অনেক কষ্ট সহ্য করতে হবে, আর আমি জানি তুমি কষ্ট সহ্য করতে পারবে না। এসব না বলে এখন ঘুমাও, অন্য কোনো সময় এগুলো নিয়ে ভাবা যাবে। অন্য কোনো সময় নয়, এক্ষুনি ভাবতে হবে। এক্ষুনি আদর করবেন আপনি আমায়। যদি না করেন তাহলে আমি কিন্তু রুম থেকে বেরিয়ে যাব, আপনার কাছেও আসবো না। আর আমি জানি আপনি আমাকে এখনো অনেক বেশি ভালোবাসেন, কিন্তু সেটা বলতে চাইছেন না। আমি যদি আপনার লাইফ থেকে চলে যাই তাহলে? ঈশিতা কথাটা শেষ করার আগেই ঈশান ওকে বুকের সাথে আরো শক্ত করে চেপে ধরে বলতে লাগলো, একবার যখন পেয়েছে আর কোথাও যেতে দেবো না। এসো, তুমি যা বলবে তাই হবে, কিন্তু তার জন্য আমাকে কিছুদিন সময় দাও। তোমাকে অনেক ভালোবাসবো। এখন চুপচাপ ঘুমো আর আমাকে এমন করে থাকতে দাও। তুমিও থাকো, ভালো লাগছে আমার এমন করে থাকতে। ঈশানের কথাগুলো কেমন জড়িয়ে আসলো। ঈশিতা এইটুকু বুঝতে পারলো ছেলেটা আবেগপ্রবণ হয়ে গেছে। ঈশান যখন অতিরিক্ত আবেগপ্রবণ হয়ে যায় তখন ওর কথাগুলো জড়িয়ে আসে। ঈশিতা সেটা প্রথম থেকেই খেয়াল করছে, তাই আর কোনো কথা বলো না। মেয়েটা ওর বুকের মধ্যে বিড়াল ছানার মতো গুটিসুটি মেরে পড়ে রইল। দুজন নতুন এক জীবনের দিকে পা বাড়িয়েছে, নতুনভাবে জীবনের পথ চলা শুরু করেছে। সেখানে ঈশান ওর ইস্যুকে ভালোবেসে সুখে শান্তিতে ভরিয়ে রাখতে পারে, সব সময় আগলে রাখতে পারে অবুঝ বোকাশোকা মেয়েটাকে। আজকে এ পর্যন্তই, দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো গল্পে। ততদিন সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।